তো মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য আসলে আমি ওই কাজগুলো তো আর এই পাশাপাশি হচ্ছে আপনার আরেকটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যান, এটা হচ্ছে ইউএক্স নিনজা নামক একটা গ্রুপ আছে আমাদের, ইউএক্স নিনজা। এই স্যার গ্রুপটাতে আমি অ্যাড আছি। অ্যাড হয়ে যান এটাতে। হ্যাঁ, এই গ্রুপটাতে অ্যাড হয়ে যান, এখানে অনেক রিসোর্স দেওয়া হয়, অনেকেই অনেক রকমের রিসোর্স দেওয়া হয়, অনেক চমৎকার চমৎকার রিসোর্স পাবেন, দেখবেন যে অনেক শিক্ষণীয় অনেক কিছু পাবেন। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষণীয় অনেক কিছু দেওয়া থাকে। ওখানে পোস্ট করবেন, পোস্ট করে হচ্ছে সবার কাছ থেকে ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবেন যে কে কেমন হয়েছে না হয়েছে, কে কেমন বলছে, সব কিছু কমেন্ট টমেন্ট করবে। এখানে অ্যাক্টিভ থাকেন এক্স নিনজা, এবং জব পোস্ট হয় এখানে নানান রকমের। এক্স নিনজা এটার মধ্যে সবাই অ্যাড হয়ে যান। এখানে সব ধরনের ডিজাইনাররা আছে, বাংলাদেশের অনেক সিনিয়র ডিজাইনাররা এখানে আছে, যারা আম, এখানে সবসময় দেখে ডিজাইন গুলোকে। ডিজাইন পরিচিতির জন্য, সবার সাথে পরিচিতির জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। স্যার হুম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারছি। স্যার আসলে আমি যে ডিজাইনগুলো সাবমিট করেছিলাম ওইগুলাতে আমি আসলে নিজে স্যাটিসফাইড হই নাই। আসলে ডিজাইনগুলো আমার নিজের কাছেই ভালো লাগে নাই। তো অ্যাকচুয়ালি আমি ফন্টটা নিয়ে কাজ করতে পারি নাই, তারপর ওই সিম্বল, তারপর ট্রান্সপারেন্ট ফাইল আছে না গুগলের, ওইগুলা এনে আমি ইউজ করতে পারি না, ওইগুলা সাদা হয়ে বসে আছে। আসলে বুঝতে পারতেছি না ট্রান্সপারেন্ট কিভাবে ইউজ করবো, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। আচ্ছা, ওগুলো আস্তে স্যার আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। আমি হচ্ছে আজকের ক্লাসের কন্টেন্ট গুলো থেকে শুরু করি আজকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন? যে আমি যে ক্লাসগুলো মানে অ্যাসাইনমেন্ট যেগুলো করছি এগুলো সাবমিট করছি, আসলে আমি শিওর বুঝতে পারতেছি না যে এটি সাবমিট হয়েছে কিনা, মানে আপনি দেখতে পেরেছেন কিনা। ওইটা আমারও আচ্ছা, প্রশ্ন স্যার। কনফার্ম করবো না, সমস্যা নেই। ও আচ্ছা, ওকে। স্যার রেকর্ড একটা পারমিশন দেন স্যার, কারেন্ট চলে গেছে নাম করে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে টেক্সট টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করেছি, টাইপ নিয়ে আলোচনা করেছি, তারপরেও টাইপস এর সম্পূর্ণটা আলোচনা করা হয়নি। আমি আজকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে টাইপটা লিখতে হয় এবং কাজ করতে হয়। এখানে আমরা টাইপ টুলটা পাচ্ছি, এবং এই টাইপ টুল নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে, সেই ফন্ট গুলোকে আমরা ইউজ করতে পারছি। তাকে আমি একটা ফন্ট লিখলাম, বাংলাদেশ ইউআই এরকম কিছু একটা লিখলাম। এই টেক্সট তো আমরা সাধারণত কিবোর্ডে যা আছে সেভাবে লিখতে থাকি। এখান থেকে আমরা ফন্টের নামগুলো চেঞ্জ করতে পারি, নিজেদের মতো করে নাম, যে নাম খুশি সেই নাম দিতে পারবো। ফন্ট দিলাম, ফন্টের নাম চেঞ্জ হলো, এবং এখান থেকে ফন্টের বিভিন্ন রকমের স্টাইল আছে, যে আমি কিভাবে কিভাবে ফন্ট গুলাকে প্লেস করব। ফন্টের সাইজ আছে, আমরা চাইলে এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারছি। 40 দিলাম। দেন এখান থেকে বোল্ড, রেগুলার, হেভি, ব্ল্যাক, এটা হচ্ছে ফন্টের স্টাইল বলা হয়। যেমন ফন্টটা একটু লাইট হবে, ফন্টটা একটু ইটালিক হবে, ফন্টটা একটু হেভি হবে অনেক বেশি, অথবা অনেক ব্ল্যাক বলতে অনেক বেশি বোল্ড বোঝানো হয় সাধারণত এগুলো। এখানে যে নিচে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং বলতে যেটা বোঝায় যে একটা ক্যারেক্টার, এই ওয়ার্ড গুলোকে এক একটা ক্যারেক্টার বলা হয়, এই দুইটা ক্যারেক্টারের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটাকে নিয়ন্ত্রণ করতে হয় এখান থেকে। যেমন আমি বললাম হচ্ছে 40, দিলাম হচ্ছে 40 থাকলে হচ্ছে, সরি এখান থেকে 40 লিখলাম, দিলাম, দিয়ে দিলাম। এরকম ভাবে আমি চাইলেই বাড়াতে পারবো, আবার কমাতে পারবো, নিজের মতো করে মাইনাস করতে পারবো, প্লাস করতে পারবো, নিজেদের মতো করে এখান থেকে ক্যারেক্টার স্পেসিং গুলো বাড়াতে পারবো। কিন্তু ক্যারেক্টার স্পেসিং নিয়ে খুবই কম কাজ হবে। আর এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে যেটা বোঝায় তা হচ্ছে দুইটা লাইনের মাঝখানে, যদিও এখানে একটা সিঙ্গেল লাইন, দুইটা লাইন নেওয়ার জন্য আমি আপাতত জি, এর হচ্ছে নিচে যদি লাইন থাকে সেটা অ্যান্সার, তাই তো? ধরেন আমি লামিফসামে যাচ্ছি, লামিফসাম হচ্ছে ডামি টেক্সট নেওয়ার জন্য এরিয়া। আপনারা জানেন যে যারা ডিজাইনের সাথে আছে, যে আমরা যে কোনো একটা ডেমো ডিজাইন করতে গেলে যখন অনেক প্যারাগ্রাফ লেখা থাকে,
হ্যাঁ, অনেক লেখা টেখা প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই লেখাগুলো আমরা তো নিজেদের কাছে তো কন্টেন্ট নাই, সেক্ষেত্রে ওখানে তো ডেমো টেক্সট অ্যাটলিস্ট বসিয়ে রাখতে হবে। সেই জন্য আমাকে লরেম ইপসামের টেক্সট গুলোকে আমরা ইউজ করতে পারি। এখানে নানান ভাষার টেক্সটই আছে। এটাতে ওপেন করলাম, ওপেন করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার আগে আমাকে অবশ্যই প্যারাগ্রাফ টেক্সট তৈরি করে নিতে হবে। টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে গিয়ে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, একটা বক্স তৈরি হলো এবং কন্ট্রোল ভি পেস্ট করে করলাম। এটার সবগুলো দেখেন একসাথে আমরা পেস্ট করলাম। এখন এই যে পেস্ট করলাম, এটা কি? এটা একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এটাকে বলা হয় প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের যে লাইনগুলো আছে, এই যে এক একটা লাইনের মাঝখানে, দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, সেটা হচ্ছে লাইন গ্যাপ বলা হয়। এই লাইন গ্যাপের একটা নির্দিষ্ট মাপ আছে, সাধারণত আমরা কত % ইউজ করি বা ফন্টের সাইজের সাথে কত মিল রেখে কাজ করি, সেগুলোর কিছু গোল্ডেন রুলস আছে। সেই রুলস গুলো হয়তো আস্তে আস্তে জানবো, তবে আমি একটা রুলসই বলে দিচ্ছি। আপনারা যাই প্যারাগ্রাফের মধ্যে চেষ্টা করবেন যে এই ফন্টের যে সাইজ থাকবে, ফন্টের সাইজ কত আছে এখন? 24। ফন্টের সাইজ আছে হচ্ছে 24। সো ফন্টের সাইজ যেহেতু 24 আছে, 24 ফন্টের সাইজ যা থাকবে তার থেকে গুণ দিবেন হচ্ছে 1.5। কত? 1.5। 1.5 ইউজ করা যায়, 1.6 ইউজ করা যায়। 1.5 আপাতত আপনারা করতে থাকেন। 1.5 গুণ কিভাবে দিব? ধরেন হচ্ছে এই যে এই গ্যাপ এর 24 আছে, আমি প্রথমে লিখবো হচ্ছে 24। হ্যাঁ, 24 লিখলাম। 24 লেখার পর কিবোর্ডের মধ্যে আমাদের ওই যে স্টার যেটা আছে ওয়ার্ড এখানে, ওটা হচ্ছে গুণ বলা হয়। গুণ 24 গুণ, যেমন 1.1 মানে ফুল স্টপ 5, 1.5 ইঞ্চ। হ্যাঁ, এই 1.5 গুণ যেটাকে বলা হয় আর কি, একটা 1.5 গুণ বলা হয়। একটা যে ফন্ট সাইজ যা থাকবে তার 1.5 গুণ। এরপর এন্টার প্রেস করলে দেখবেন এখানে কত হয়ে গেছে? 36 হয়ে গেছে, তাই না? জি। তার মানে হচ্ছে 24 এর 1.5 গুণ হলো 36। এই 36 সাইজটা আমরা এখানে ইউজ করলে দেখতে মানে ভালো লাগে। মানে এখানে মেন বিষয় হচ্ছে যে ইউজেবিলিটির একটা ব্যাপার থাকে, যে কোন ফন্টটা দেখতে বেশি অনেক রিডেবল, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বা পড়তে খুব সহজ হয়। যেমন দেখেন এই ফন্টটার আর দুইটা ফন্টের মধ্যে কত পার্থক্য আছে। এই একটা ফন্ট, আবার এটাকে কপি করে আমি যদি এই ফন্টটাকে, যেমন একটু আগে ল্যাটো ইউজ করেছি, ল্যাটো খুব ফেমাস একটা ফন্ট, তারপরে দেখেন দুইটার মধ্যে রিডেবল এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য আছে, কোনটা সহজে পড়া যায়, কোনটা সহজে একটু কম একটু সময় লাগে, এরকম ব্যাপারগুলো থাকে। আরো ফন্ট চেঞ্জ করলে তো আরো অনেক বিষয় চলে আসে। তা আমরা এখানে আমরা এই ফন্টের ক্ষেত্রে যেটা করব তা হচ্ছে যা ফন্ট সাইজ ইউজ করছি তার 1.5 গুণ ইউজ করবো। সেক্ষেত্রে প্যারাগ্রাফ টেক্সটের ক্ষেত্রে আপনার নর্মাল এক লাইনের জন্য তো আর এটা প্রয়োজনীয়তা নাই। এরপরে আমরা যেমন ধরেন এই যে এই জায়গাতে দেখেন লেফট অ্যালাইন আমরা রাখছি, তারপর সেন্টার অ্যালাইন মানে সেন্টারে আমরা যা কিছু লিখবো এটা এখন থেকে এন্টার প্রেস করে যখন লিখবো সেন্টার থেকে শুরু হবে আর কি। আর এটা হচ্ছে রাইট অ্যালাইন, এটা হচ্ছে রাইট সাইড থেকে শুরু হবে। আচ্ছা, আর এই যে এখানকার যে অপশনস গুলো, একটা দেখেন অটো উইথ, একটা হচ্ছে আমার অটো হাইট, তারপর আরেকটা হচ্ছে আমার ফিক্স হাইট। হ্যাঁ, ধরেন হলো আমি এইখান থেকে প্যারাগ্রাফটাকে বড় করলাম, তো স্বাভাবিকভাবে প্যারাগ্রাফটা যখন বড় করছি আমার টেক্সটটা তো এই পর্যন্ত আছে, আমি যখন মুভ করব বা অ্যালাইনমেন্ট করতে যাব, ডিস্ট্রিবিউশন করতে যাব, তো সে কিন্তু পুরো এরিয়াটাকে, টেক্সটের যে ফ্রেমটা আছে পুরো ফ্রেমটাকে জায়গায় হিসেবে, টেক্সটের জায়গা হিসেবে ধরবে। মানে আমাদের তো এই এত বড় টেক্সটের ফ্রেমটা প্রয়োজন নাই। তো এখানে কিছু কিছু বিষয়ে আমরা একটু দেখতে পাচ্ছি, যেমন অটো উইথ, অটোমেটিকলি সে একটা উইথ নিয়ে নিবে, এবং এইটা যখন আসবে এটা সাধারণত পয়েন্ট টেক্সটের বেলায় থাকে, মানে সিঙ্গেল একটা টেক্সটের বেলায় থাকে, এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে সাধারণত থাকে না, সিঙ্গেল টেক্সটের ক্ষেত্রে। এবং এটা আমি যদি এখন প্যারাগ্রাফ বাড়াতে চাই আমি বাড়াতে পারবো না। প্যারাগ্রাফ বাড়াতে চাইলে এটা পুরোপুরি সব একসাথে ফন্টের সাইজই বেড়ে যায়। এটা যদি এই প্রথমটা আমি রাখি অটোমেটিকলি তারা নেচ্ছে। আবার এইটার ক্ষেত্রে দেখেন অটো হাইট বাড়বে আর কি, এখানে গেছে, অথবা আমি ম্যানুয়ালি বাড়াতে পারছি। আবার স্বাভাবিকভাবে আমি যখন এন্টার প্রেস করব অটোমেটিকলি হাইট গুলো বাড়তে থাকবে, মানে হাইট বাড়বে। এই যে দেখেন এখান থেকে আমরা এই অটো হাইটে ক্লিক করলাম, অটোমেটিকলি হাইট বাড়ছে।
তো এভাবে আমি যখন এন্টার প্রেস করছি হাইট বাড়তেছে, এই প্যারাগ্রাফ ফিলেটের হাইট বাড়তেছে, এই অটোমেটিক্যালি হাইট বাড়ার জন্য আমাকে এই অপশনটাকে নিতে হবে। হ্যাঁ, আর যদি এটাতে ক্লিক করি যেন ফিক্স সাইজ বলতে হচ্ছে ধরেন হলো আমি বলছি যে এতটুকু নিলাম, এতটুকুই হচ্ছে আমার ফিক্স, আমি ক্লিক করলাম, ক্লিক করা মানে হচ্ছে এটা ফিক্স হয়ে গেল। এখন আমি যদি লিখি দেখেন ওই আমার এন্টার প্রেস করছি কিন্তু আমার ফ্রেমটা কিন্তু বাড়তেছে না, বাড়তেছে কি ফ্রেম বাড়তেছে না, শুধু ওইটুকু বাড়তেছে, যার কারণে বাইরে যখনই ক্লিক করি তখন ওই ফ্রেম না বাড়ার ফলে ওই বাকি অংশগুলো দেখা যায় না, দেখেন বাকি অংশ চলে যায়। এর কারণ কি, কারণ হচ্ছে আমি ফ্রেমের একটা ফিক্স সাইজ দিয়েছিলাম এবং আমি যখন লিখতেছি ওটা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, ফ্রেমের বাইরে কোনো কিছু হলে সে নিবে না, দেখা শো করবে না। এবং আমাকে পাশাপাশি এখানে রেড মার্ক করে দেখাচ্ছে, দেখেন রেড সিম্বল করে দেখাচ্ছে আমাকে যে তোমার কিছু ফন্ট মানে মিসিং আছে বা হাইড হয়ে গিয়েছে, সেজন্য সে আমাকে রেড সিম্বল দিয়ে দেখাচ্ছে। তা আমার এই মুহূর্তে কি করা উচিত, রেড সিম্বল যেহেতু দিয়েছে আমি কি করব, আমি হচ্ছে এইটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার ওই যতটুকু ফন্ট আছে সেই অনুযায়ী ফ্রেমটা অটোমেটিক্যালি আবার তৈরি হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি ফন্ট কমালেও অটোমেটিকলি ই কমে যাচ্ছে, মানে এগুলা আমি যদি কেটে দেই তাহলে অটোমেটিকলি ফ্রেমের হাইটও কমে যাচ্ছে, ঠিক আছে, হাইটও কমে যাচ্ছে কারণ আমার এটা এই অংশটা দেওয়া অটো হাইট। এরপরে আসি হচ্ছে এখানে যে নিচে অপশনস গুলো আপার কেস বা লোয়ার কেস বা এই ধরনের কিছুগুলো, আপার কেস বলতে যেটা বোঝে সবকিছু বড় হাতের হবে, যেমন আমি বাইরে ক্লিক করলাম এখানে রাখলাম আপার কেস, সবকিছু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। হ্যাঁ, ক্যাপিটাল লেটার, আমি ধরেন স্মল লেটার লিখছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে এগুলো ক্যাপিটাল লেটার হওয়া দরকার ছিল বা ক্যাপিটাল লেটার দিতে হবে, তখন আমাকে আবার নতুন করে লিখতে হবে না, এখানে ক্লিক করলে চলে আসবে। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লোয়ার কেস, দ্যাটস মিন হচ্ছে সব স্মল ক্যাপ হয়ে যাবে, স্মল ক্যাপ, কোনোটাই ক্যাপিটাল লেটার থাকবে না, সব ডটের পরও এটা স্মল ক্যাপ হয়ে যাচ্ছে। আর এরপরে যেটা টাইটেল কেস হচ্ছে প্রত্যেকটা টাইটেল ক্যাপিটাল লেটার হবে, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে, দেখছেন টি টি প্রি এ টাইপ সবগুলোর অর্থাৎ ক্যাপিটাল লেটার। স্টাইল করার জন্য আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউজ করতে পারি। আর এগুলো হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এগুলো খুবই কম লাগবে, তারপরেও লাগবে হচ্ছে লাইক সংখ্যার ক্ষেত্রে বা এই ধরনের কিছু, ধরেন আমি 2 দিলাম, আমি বলছি যে 2টাকে উপর দিকে থাকবে, সুপার স্ক্রিপ্ট থাকছে, এই সুপার স্ক্রিপ্ট হয়ে ছোট্ট করে উপর দিকে হয়ে যাচ্ছে, সাংকেতিক অনেক কিছু বোঝানোর জন্য সাবস্ক্রিপ্ট দেখছে এরকম ভাবে নিচের দিকে এরকম ছোট হয়ে 2টা চলে আসলো। আর আন্ডারলাইন হচ্ছে এরকম আন্ডারলাইন, দেন হচ্ছে স্ট্রাইক থ্রো হচ্ছে এরকম কেটে ফেললাম, আন্ডারলাইন দিলাম আবার স্ট্রাইক থ্রু দিলাম, এরকম দেখাম। এটা এই কেটে ফেলা বা স্ট্রাইক থ্রু যে কাজটা আমরা কখন করি, যখন দেখা যায় কোন একটা কিছুতে আমরা ডিসকাউন্ট দেখাতে চাই, লাইক হচ্ছে 1000 টাকার পণ্য এখন 999 টাকায় পাওয়া যাচ্ছে, সো এই যে ডিসকাউন্টটা দেখাতে চাচ্ছি তখন কিন্তু আগেরটা কেটে পরবর্তীতে পরেরটা ইউজ করি, তাই না? আমরা ই কমার্স সাইট গুলোতে গেলে দেখতে পাই যে রিসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেমন ধরেন আমি যদি দারাজে যাই, তারা যে গেলে দেখবো যে এই যে প্রোডাক্ট গুলো আছে, তারা যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে এই যে ডিসকাউন্ট দেখাচ্ছে, আজকে আগে ছিল 850 টাকা, এখন 99 টাকা ডিসকাউন্ট দেখাচ্ছে না, এই মাঝখানে এই যে সবগুলো যে ইউজ করেছে, এখানে কিন্তু বারবার আমি কি যদি শেপ ইউজ করে মাঝখানে শেপ টেনে দিতাম তাহলে অনেক সময় লাগতো এখানে কাজগুলো করা, তো এটা খুবই সহজ হচ্ছে স্ট্রাইক থ্রো ইউজ করা। ক্লিয়ার? জি স্যার। এখানে তেমন কিছু আর নাই, টেক্সের কালার চেঞ্জ করতে হলে এখান থেকে কালার চেঞ্জ করা যায়, স্টকের কালার চেঞ্জ করে টেক্সের মধ্যে স্টক দিতে চাইলে এখান থেকে স্টক দেওয়া যাচ্ছে আমাদের, বিভিন্ন রকম স্টকের সাইজ কালার থেকে শুরু করে সবকিছু দেওয়া যাবে এই জায়গাতে, মানে শেপে আমরা যা যা কিছু দিয়েছি সবকিছু আবার টেক্সের মধ্যে দিতে পারবে একইভাবে। আই থিঙ্ক এখন পারবো আমরা, তাই না? জি স্যার। আচ্ছা স্যার আমার একটি প্রবলেম আছে, ধরেন আমি 404 পে একটা পেজ তৈরি করব, তো ওইটাতে মনে করেন আমি 4টা বড় করে দিলাম কিন্তু বর্ডার চিহ্ন থাকবে, মাঝখানে কোনো কালার থাকবে না, এটার জন্য কি করতে হবে? বর্ডার চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে এই যে এরকম রাখবেন, না ঠিক এইরকম না, ধরেন বাংলাদেশটা যদি আমরা বড় করে লিখি, তারপর ওই যে 4 এর বর্ডার মাঝখানে যে এস চিহ্নগুলা, এস কালার যেটা আছে ওইটা থাকবে না, কিন্তু বাংলাদেশের বিটা থাকবে ওভাররাইটিং হিসাবে। তার মানে উনি বুঝাতে পেরেছি? আউটলাইন দিয়ে লিখতে চাইছে হ্যাঁ, শুধু আর আউটলাইন। কি, মানে ফিল করতে চাচ্ছে না, শুধু আউটলাইন দিয়ে লিখতে চাচ্ছে, ওটার কথা তাহলে বলতেছে। ফিলটা অফ করে দিলে এটা হয়।
তাহলে তো স্টক রাউন্ড রেখে ফিল অফ শুধু করে স্টক দিতে হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর স্যার ওইটা ধরেন বাংলাদেশে বিটা আমি ব্যান্ড করতে চাচ্ছি, ধরেন বাঁকা করে শুধু দিতে স্যার চাচ্ছি। সবগুলো ঠিক থাকবে, শুধু একটা অক্ষর হয়তো বা ধরে হচ্ছে outline এভাবে থাকবে। ইটালিক করে দেন, Set করে ইটালিক করে দিতে হবে। এবার ইটালিক করে দিতে হবে। ইটালিক করলে তো স্যার ডান দিকে হেলবে, আমি চাচ্ছি আরো কিছু হেলানোর জন্য। না আর হেলানো যাবে না স্যার, কারণ এই হেলানোর ধরনের স্টাইল থাকে না। না ইলাস্ট্রেটরে বুঝছে? যেমন স্যার মানে বিভিন্ন দিক দেখা ঘোরানো যায় যায়, যে, তো হুম। ভাইয়া মানে ওইরকম বলতেছে যে এইটা ওইরকম দেখা যায় ইউএক্স এর কিছু ইউআই এর কিছু রুলসও আছে, ওগুলোর ক্ষেত্রে যদি চিন্তা করেন এই ধরনের কাজগুলো করে না। আর যদি আপনাকে আলাদা করে করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে এরকম বি তৈরি করে দেন হচ্ছে এটাকে রোটেট করতে হবে। রোটেট করে নিতে হবে। সেই রোটেট করার জন্য আমাকে আবার হয়তো রোটেট টুল ইউজ করতে হতে পারে। এই যে রোটেট টুল আছে, রোটেট ইউজ করলাম, বুঝে গেল? স্যার ফন্টে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করে? আচ্ছা, ফ্রন্টে দেখাবে, ডিরেক্টলি এখানে গ্রেডিয়েন্ট কালার ডিরেক্টলি এভাবে ইউজ করা যায় না, ফন্টটাকে আউটলাইন করতে হয়। এখানেও আউটলাইন করার সুযোগ আছে। ফন্টটাকে যখন আমরা আউটলাইন করে ফেলি তখন এটা আমরা চাইলেই করতে পারবো। আচ্ছা, জি স্যার। এই আউটলাইনটা করতে হচ্ছে কোথা থেকে? আউটলাইনটা করতে হচ্ছে পাথ থেকে। লাইক হচ্ছে আমি এখানে গেলাম অবজেক্ট থেকে পাথ থেকে কনভার্ট টু পাথ, এবং এটা শর্টকাট কি? কন্ট্রোল প্রেস করে যদি 8 প্রেস করি তাহলে এটা পাথ হয়ে যাবে। দ্যাটস মিন তখন কিন্তু আর আপনি চাইলেও ফন্টটাকে এডিট করতে পারবেন না, মানে ফন্ট বাড়ানো, ফন্ট কমানো, লেখা চেঞ্জ করা, এগুলো করতে পারবেন না। হ্যাঁ, তার একটা প্রশ্ন ছিল স্যার, যে 4 এর মাঝখানে যে টানটা দেওয়া হয়েছে, ওইটা কি মাঝখান পজিশনে করা যায় না? সেন্টারে? জি স্যার, সেন্টারে এভাবে? জি জি স্যার। এটা তো ওই যে কিবোর্ডের কিবোর্ডে যে মাইনাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফন্টের বিষয়গুলো গেল। হ্যাঁ স্যার আমার একটা অবজেক্টে কোশ্চেন কোথায় ছিল। গেলেন স্যার আরেকটু দেখান তো স্যার। কি? অবজেক্টে পাথ, তারপরে কোথায় গেলেন স্যার? অবজেক্ট থেকে পাথ থেকে এই যে এই হচ্ছে কনভার্ট টু পাথ, এটা হচ্ছে Convert path, কন্ট্রোল আচ্ছা, ঠিক 8, আছে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল 8। ঠিক আছে স্যার আমরা ওই Outline করার ইলাস্ট্রেটরে জন্য। যখন কোনো টেক্সট ছোট করতাম, শিফট ধরলে এটা ব্যালেন্স অনুযায়ী ছোট হতো, তো এটা এখানে নাই দেখতেছি। এই টেক্সট শিফট ধরে ছোট করা, শিফট ধরে ছোট বড়, এই ধরনের কিছু। জি জি, এটা তো ইলাস্ট্রেটরে ছিল মনে করেন, এখন আমরা কেন টেক্সট এই যে করতেছি, স্যার টেক্সট তো হচ্ছে না। টেক্সটের হচ্ছে না? জি না, টেক্সটের হবে, এই যে দেখেন। যে সব দিক দিয়ে বড় হচ্ছে, আমি শুধু এক্স চার্ট থেকে ব্যালেন্স অনুযায়ী বড় হবে লেফট না, সাইড। ইউআই এর মধ্যে এই বড় ছোট করলে চাকরি থেকে বাদ দিয়ে দিবে এইভাবে করলে, বুঝছেন? এর মধ্যে স্যার আমি বলতে চাচ্ছি করতে এটা হবে ব্যালেন্স জানে, ঠিক থাকবে। ধরে হচ্ছে না ব্যালেন্স না, এটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে আগাতে হয়। লাইক ধরেন আমি 16 ইউজ করলাম, টাইটেল ইউজ করলাম হচ্ছে ধরেন হচ্ছে 20, তারপরে ধরেন হচ্ছে এই হলো 28, এরকম ভাবে এই মেজারমেন্টটা ঠিক রাখতে হয়। কিন্তু ওই টানাটানি করলে ব্যালেন্স তখন হচ্ছে আপনার পয়েন্ট হয়ে যায়, যে পয়েন্টের জিনিসটা এখানে দেয় নাই, যেমন 28.21 এরকম হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলোকে আপনার ওরা দিচ্ছে না বা দেবে না, এটা রুলসে নাই, যার স্যার কারণে আমরা এগুলো অ্যাড যে রাখে না। ডিজাইন গুলো করছি স্যার, ওই ফন্টের সাথে সেম করতে গিয়ে পয়েন্ট দিতে হয়েছে আমাকে, কারণ আমি তো না জানি এটা পয়েন্ট কি দিবে না, ফন্ট পয়েন্ট দিবে না, একদম পয়েন্ট দিবে না, উল্টো অড নাম্বার দিবেনই না, একদম সেভ একুরেট নাম্বার রাখবেন। বিশেষ করে জোড় সংখ্যাগুলো নিয়ে ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা স্যার, এরকম এগুলো কোন কারণ সাইজ ডেভেলপার আছে কি, মানে কারণ টাইটেলে আমার ডেভেলপারদের, এত সাইজ দেওয়া লাগবে বা কারণ অন্য হচ্ছে হ্যাঁ, কারণ ডেভেলপারদের যখন ডেভেলপ করবে তাদেরও কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি ব্যাপার আছে, আমাদের পরে তো ডেভেলপারদের কাছে যাবে। হ্যাঁ,
যেমন আমরা যখন গ্রাফিক্স এর কাজ করতাম তখন আমাদের পরে আমরা যা করছি তাই ওটা ডিরেক্টলি প্রিন্টে গেছে, কিন্তু এখানে আমাদের পরে ডেভেলপারের কাছে যাবে, ডেভেলপারের কাজের সুবিধারও চিন্তা করতে হয় আমাদের, বুঝছেন? ডেভেলপাররা ফন্ট নিয়ে টানাটানি করবে না, তারা শুধু হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, অনুযায়ী ওরা বসিয়ে দিবে। পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিবে, সো সেই অনুযায়ী আমাকে ওদের সাথে ম্যাচ রেখে কাজ করতে হবে। আবার দেখা যায় অনেক সময় আপনি উল্টো পাল্টা ফর্ম দিচ্ছেন, ও নিজের একটা যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুযায়ী কাজ করে যাবে, আপনার তার সাথে মিলবে না, বুঝছেন? এরকম হয়ে যায়। আচ্ছা, এই হলো আমাদের ফন্টের বিষয়গুলো। আই থিঙ্ক আপনারা টাইপটা করতে পারবেন, এখন আর কোনো সব সমস্যা হবে না। সমস্যা হবে কি? স্যার ওই যে জি স্যার। ফন্টের যে সাইজটা স্যার, এই যে টাইটেল তারপর সাবটাইটেল তারপর স্যার ওই যে এগুলা পরে স্যার, description, এগুলা এগুলো পরে। স্যার আমার একটা গ্রেডিয়েন্ট নিয়ে প্রবলেম আছে গ্রেডিয়েন্ট কি প্রবলেম? স্যার। যখন আমরা কালার পিক করি তখন শুধুমাত্র যেখানে ক্লিক করি ওইখানকার কালারটা পিক হয়, পুরা গ্রেডিয়েন্টের কালারটা পিক করা যাবে না এরকম, মানে ইলাস্ট্রেটর যেরকম হয় স্টাইল কপি? আচ্ছা, তো এখন প্রথমে আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারটা নিয়ে। ব্যাকগ্রাউন্ড ব্লার বলতে যেটা বোঝায় তা হলো, ধরেন আমি এই দেখেন, আমরা এই ধরনের কাজগুলো যখন করছি তখন এই যে ব্যাকগ্রাউন্ড আর এটার যে শেপের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ব্লার দেখা যাচ্ছে না? জি জি স্যার, এটা আজকে করতে যাই আমি ইয়ে করতে পারিনি স্যার, এটা আমার একটা ওয়ার্কার ছিল স্যার। এই ধরনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে আমরা সাধারণত দেখি যে এই মোবাইলের মধ্যেও আমাদের যে নোটিফিকেশন বারটা উপর থেকে আমরা সাধারণত যখন করি ড্র্যাগ করি তখন দেখবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার ইফেক্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা কি খেয়াল করেছেন? অনেক সময় অনেক অ্যাপস ইউজ করলে সেই অ্যাপস এর এটাও পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখা যায়, এরকম এই ধরনের ব্লার পিছনে দেখা যাচ্ছে। হ্যাঁ, জি এটা স্যার। পিছনে ব্লার দেখাচ্ছে। এই যে ব্লার যে বিষয়টা আছে এটা খুবই সিম্পল একটা ব্যাপার কাজ করার জন্য। দেখেন এই যে পিছনেরটা কিন্তু শেপ দেখাচ্ছে কিন্তু একটু ব্লারই দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। এই ব্যাকগ্রাউন্ড ব্লারটা তৈরি করার জন্য একদম সহজ ওয়ে হচ্ছে, ধরেন আমি আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে একটা ব্ল্যাক কালার করে রাখি এবং এখানে কোনো শেপ রাখি। এইখানে একটা শেপ রাখলাম, লাইক হচ্ছে এই কালার দিলাম। এখান থেকে একটা শেপ রাখি, লাইক এটাকে দিলাম হচ্ছে আমরা অরেঞ্জ কালার। এটা কালার বিষয় না যে আমরা কি কালার দিলাম না দিলাম, এগুলোর আচ্ছা আমরা যাই রাখি, ব্যাকগ্রাউন্ডে আরো ইমেজ থাকতে পারে, আপনার ইমেজ থেকে শুরু করে নানান কিছু ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে। তো আমরা যখন একটা শেপ তৈরি করলাম, এই যে একটা শেপ,
রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে শেপ তৈরি করলাম, শেপ তৈরি করে এখান থেকে রাউন্ড করতে চাইলে রাউন্ড করে নিলাম। ড্রপ শ্যাডোর নিচে দেখেন একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ব্লার, দেখাচ্ছে? জি স্যার। জি স্যার। এবং ড্রপ ডাউনে ক্লিক করলে আরো কিছু আছে, যেমন অবজেক্ট ব্লার। অবজেক্ট ব্লার বলতে হচ্ছে অবজেক্ট নিজেই ব্লার হয়ে যাবে, যেটা অবজেক্ট সেটা নিজেই ব্লার হয়ে যাচ্ছে। জি স্যার। জি স্যার। আর ব্যাকগ্রাউন্ড ব্লার বলতে হচ্ছে ওই অবজেক্টের পিছনে যাই থাকবে তাই ব্লার হয়ে যাবে। এখন দেখেন তো ব্লারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। কই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার না এটা স্যার। এটা শুধু একটু কি হয়েছে? ব্লার হয়েছে? ওই স্যার অপাসিটি কিছুতে বোঝা কমানোর যাচ্ছে না। মতো দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, ওপাসিটি কমানো দেখাচ্ছে শুধুমাত্র। এই যে দেখেন এখানে একটা অপশন আছে অ্যামাউন্ট, ঠিক আছে? জি অ্যামাউন্ট স্যার। অ্যামাউন্ট কত আছে? 0। দ্যাটস জিরো। মিন্স ব্লার কিছুই হয় না এখানে। কিছুই না স্যার, সেটাই তো বোঝা যাচ্ছে না। এই যে আমি যখন বাড়াচ্ছি ব্লার হচ্ছে। জি স্যার, এখন হচ্ছে স্যার। জি এই স্যার। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার বিষয়টা আসলে। খেয়াল করেছেন? বাহ, অনেক সুন্দর তো। তো এইগুলো যেমন ওপাসিটি কমানো আছে, এখান থেকে ওপাসিটি বাড়াই দিলে হচ্ছে মেনলিটা চলে আসবে, সাধারণত এটা ওপাসিটি কম থাকে। আর কালারের ক্ষেত্রে হোয়াইট দেওয়া আছে, লাইক অনেক সময় গ্লাস মরফিজমটা তৈরি করার জন্য লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করার পরে এখান থেকে এভাবে কাজ করার সুযোগ আছে। এটা করে দুই পাশে হচ্ছে ব্ল্যাক কালার। তো এই ব্যাপারগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার হিসেবে কাজ করতে পারছি, ব্যাকগ্রাউন্ড ব্লার হিসেবে রাখতে পারছি। স্টক ইউজ করলে স্টক ইউজ করা যাচ্ছে, এখানে হালকা করে অনেক সময় সাদা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা যাচ্ছে। আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, ছবি হোক বা যাই হোক না কেন পিছনে যাই থাকবে পিছনে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখা যাবে। অ্যাপস এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজ হয় অ্যাপসে। আর আবার কিছু ক্ষেত্রে পপ আপ আসে মোডালটা, তখন দেখা যায় ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে গেছে এরকম না। আচ্ছা, এবারে আসে হচ্ছে স্যার আমার এখানে মানে ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো এই অপশন গুলো আসে না, জাস্ট শ্যাডো অপশন আসে। আপনি কোনটা ইনস্টল করেছেন কোত্থেকে? তার ক্রিয়েটিভ ক্লাউড থেকে ইনস্টল করা অ্যাডোবি এক্সডি। কি বলেন, শেপ সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড ব্লার এটা আসে না? না মানে ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডো এই অপশনটা আসে না, জাস্ট শ্যাডো অপশন আসে। আচ্ছা, তাহলে শ্যাডোটাই দেন। আর দেখেন তো আপডেট চাচ্ছে কিনা, আপডেট দিলে আপডেট দিয়ে দেন। ওকে স্যার। ওখানে ভিতর দেখে দেখেন, আপডেটসে গিয়ে দেখেন যে আপডেট চাচ্ছে কিনা। স্যার সাইডে দিয়ে এটা কি শ্যাডো দিলেন নাকি ওই স্টক নাকি? স্টক স্টক দিছে স্টক স্যার। স্টক স্টক মানে গরিলা গ্লাসের মতো লাগতেছে হুম। এখন। গরিলা গ্লাস না? স্যার আমরা কি শ্যাডোটুকু আউট করে দিতে পারবো না? এমন কোনো কি সিস্টেম আছে নাকি? কোন শ্যাডো? এরকমই এই যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা হয়ে যাচ্ছে বৃত্তর ভিতর দিকে, হ্যাঁ, যদি আমি শুধু সিস্টেমে গেছি ওই এরিয়াটা সিস্টেমে রাখতে। বুঝলাম না। স্যার আমি চাচ্ছি যে স্যার বৃত্ত যে এরিয়াটা বাইরের দিকে আছে, বাইরের অংশটুকু থাকবে, ভিতরে যে ব্লার অংশটা দেখাচ্ছে অতটুকু খুলে আমি আউট করে দেবো, আমি রাখবো না, খালি বৃত্তটা দিয়েই দুই কোণাতে রাখবো, যে কোণাটুকু বের হয়ে আসে অতটুকুই থাকবে। লাভ কি হলো? তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার হলো না। না মানে আমার একটা ডিজাইন করতে লাগে ওই রকম একটা প্রবলেম ফিল করছে, মানে দুইটা বৃত্ত আছে, একটা বৃত্তটা কাটা এক সাইড থেকে। ও, সেক্ষেত্রে তো আমি কাটতে পারবো এই সমস্ত জায়গা থেকে। যেমন ধরেন আমরা যে কোনো একটা শেপকে কাটতে চাইলে শেপের কাটিং এর জন্য এখান থেকে কাজ করতে পারি। ধরেন দুইটা শেপকে ধরলাম। স্যার উনি যেটা বলছে আমাকে প্রশ্ন করছিল ওই ভাই, যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে? মানে স্টক লাইক দিস স্টক, স্টকের মতো দেখাবে এটা, কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করলো। বুঝতে পেরেছি, মাঝখান থেকে হয়তো বা এই হবে। এক সাইডে গ্রেডিয়েন্ট থাকবে, অর্থাৎ আপনি যে শেপে ক্লিক করতেছেন শেপ এক সাইড থাকবে, অর্থাৎ সাইডে আমরা শুধু গ্রেডিয়েন্ট ইউজ করব। এক সাইডে গ্রেডিয়েন্ট ইউজ করব? হ্যাঁ, এক সাইডে গ্রেডিয়েন্ট ইউজ করব। হ্যাঁ, সেটা করা যাবে। আচ্ছা দেখি আমরা আগে একটু এটা কাটিংটা দেখি। যেমন আমরা ইলাস্ট্রেটরে শেপটা কাটতে পারি, কাটার পরে যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ মানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি তাহলে এটা গ্রেডিয়েন্ট হয়ে যায়, কিন্তু এখানে এটা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি এটা আগে একটু দেখাই। হ্যাঁ, এখান থেকে যখন যারা আমরা শেপ কাটতে চাই বা পাথফাইন্ডার যে অপশনস গুলোর কথা বলেছিলাম আমরা, নাকি এটা যে দুইটা এই যে উপরে আসে, দুটো সিলেক্ট করলে এখানে আসে, যেমন অ্যাড ডাবল ক্লিক করলে দুইটা অ্যাড হয়ে যায়, হ্যাঁ জয়েন হয়ে যাবে।
দুইটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করলাম, অ্যাড হলো। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট। এটা সাবস্ট্রাক্ট হচ্ছে আমার উপরেরটা দিয়ে নিচেরটা কেটে যাবে, বুঝছেন? যদি নিচেরটা কেটে যাবে। আচ্ছা একটু সাইলেন্ট করেন না প্লিজ। তৌহিদুল ভাই আপনি বাইরে আছেন। এখান থেকে ক্লিক করছি, ক্লিক করার পর সাথে সাথে সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এবং এই সাবস্ট্রাক্টটা আমরা কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবো। লাইক আমি যদি চাই এইভাবে ক্লিক করে এইভাবে করব, সাবস্ট্রাক্ট হয়ে গেল। তারপরে আলো আমি দুইটাকে এইভাবে সিলেক্ট করে এরকম ভাবে রাখবো, দুইটাকে সিলেক্ট করে সাবস্ট্রাক্ট করছি, এই ধরনের শেপ তৈরি করা গেল। বা স্টক রাখলাম, রেখে আমি এখান থেকে হয়তো একটা অংশ কেটে দিতে চাচ্ছি, অংশটাকে সাবস্ট্রাক্ট করে ফেললাম। এরকম ভাবে নানান রকমের সাবস্ট্রাক্ট নিয়ে আমরা কাজ করতে পারছি। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারসেট। ইন্টারসেট হচ্ছে দুইটা মাঝখানের অংশটা থাকবে, মানে কমন এরিয়া যেটাকে বলা হচ্ছে যে ওভারল্যাপিং যে অংশটা আছে সেই অংশটুকু থাকবে। মানে আমার এই শেপ, এটা সে উপরে ওভারল্যাপিং হয়েছে, যতটুকু অংশ ওভারল্যাপ হয়েছে শুধু ততটুকু অংশই থাকবে, আর বাকি অংশটা থাকবে না। এই ধরনের শেপ তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। আর এটা হচ্ছে ইন্টারসেট, মানে ওভারল্যাপিং অংশটা এবার কেটে দিবে, দুইটা জাস্ট বিপরীত আর কিছুই না। ওভারল্যাপিং অংশটা কেটে দিল, বাইরের অংশটা রইলো। এই স্যার এখানে যদি আরেকটু হয়, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে বৃত্ত যেটা আছে ওটা থেকে মানে অফসেট পার্ট যেটাকে বলে 10 সেন্টিমিটার বা যেটাই হোক একটু বড় করে অতটুকু খালি আরেকটা বৃত্ত কেটে দেব। না স্যার, ওইরকম অফসেট পাথ নাই এখানে। হ্যাঁ, না offset এরকম path কিছু নাই। অন্য কোনো অপশন আছে না, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি দিয়ে অথবা কপি পেস্ট করতে পারবো। কপি পেস্ট করে এটার থেকে যদি আমার কোনো পয়েন্ট কম লাগে, এখান থেকে ডিরেক্টলি আমরা যেমন চেইন অন করলাম, লক অন করলাম, আমি চাচ্ছি যে এটা 240 করে দিব। 240 কি হলো, কালার অফসেট পাথের সিস্টেমটা ওইভাবে হবে না। হ্যাঁ, আমার সাইজ এখান থেকে বাড়াতে কমাতে হবে। এটা যদি স্টকে থাকে স্যার, স্টক যদি আমি চাচ্ছি যে এক সাইড থেকে অল্প একটু স্টকটা কেটে দেব বৃত্তর ভেতর থেকে, কোণা এই থেকে। অংশটা জি জি না ওটা স্টকের অংশটা কাটা যাবে না, আর এটা সাবস্ট্রাক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার স্টক তো বানিয়ে দিতে পারবো, আমি তো স্টক দিতে পারবো। পাশাপাশি হচ্ছে দুইটা স্যার আমি একটা ডিজাইন ফেসবুকে অবশ্য আপলোড দিছি, ওখানে স্যার এই যে দুইটা স্টক মানে বৃত্ততে একটা বৃত্তটা কাটছে, একটা বৃত্তটা ফুল রাখছে স্টকে। তো ওই জায়গায় আমি প্রবলেম ফেস করছি, পরে আবার এই যে গ্যাপ দিয়ে করছিলাম। কোনটা দেখুন তো স্যার আমি একটা পোস্ট দিছি স্যার, তহিদুল ইসলাম, ওটা করতে লাগে আমি প্রবলেম ফেস করছি। কই তহিদুল ইসলাম আছে একটু নিচে দিই, প্রথম দিয়ে নাকি? এই যে এখানে এইটা ফয়সাল ভাই একটা নিচে প্রবলেম নিচে ফেস করছিল, আমাকে নিচে স্যার, বলছিল। নিচে স্যার একজন এটা? ইয়ার পর জয়েন দিছে, না স্যার, একটু নিচে accept নিচে করেন স্যার। স্যার এই যে সোহেল আফসারি রাজ ভাইয়া আরেকটা আছে, ইয়ার এর পর নিচে জয়েন আরেকটা দিছে, ডিজাইন accept দেওয়া করেন আছে। প্লিজ। কই দেওয়া আছে স্যার, এর নিচে ফার্স্টের দিকে দেওয়া তো স্যার। এই যে এখানে? স্যার, জি স্যার, এই যে এইটা স্যার। এটা স্যার কি হয়েছে? ফেসবুক আর টুইটারে স্যার ওই যে ডিজাইনটা, ফেসবুকের যে রাউন্ডটা দেওয়া আছে ওইটা কাটা আছে, আর একটা টুইটারেরটা ফুল বৃত্ত আছে। তো হ্যালো ওইটা স্যার। অল্প একটু বেশি দিয়ে ফেসবুকের ওই বৃত্তটাকে স্টক কালারটা কাটা আছে। তো হ্যালো ওই ক্ষেত্রে আমি একটু মানে প্রবলেমে পড়ছি। স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার ওই যে সোহেল আফসারি রাজ ভাইয়া দিয়েছি জয়েন দিয়েছি দিছে। দিয়েছি দিয়েছি আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখা যায়। স্যার এই ক্ষেত্রে আমার একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি একটু বুঝতে পারিনি। তারপর আমি একটু না, এটা আসলে নানান ভাবে করা যেতে পারে। এটা হচ্ছে যেমন আপনার শুধু স্টক নিয়ে একটার সাথে একটা ওভারল্যাপ করে রাখা যেতে পারে, ঠিক আছে? স্যার ওখানে স্যার স্পেস আছে, ফেসবুকের যে স্টকটা আছে, টুইটারে যে রাউন্ড রেক্টেঙ্গেল ওটার সাথে একটু স্পেস আছে, আর দুই সাইডে সমান মাপে। স্পেসের কথা যদি, এই ক্ষুদ্র ব্যাপারটার কথা যদি বলি, তাহলে আমরা হয়তো এটাকে একটা অন্যভাবে বানাতে পারি। যেমন ধরেন হচ্ছে আমি যদি এটাকে সাবস্ট্রাক্ট করে ফেলি, হ্যাঁ সাবস্ট্রাক্ট করে ফেলি, ধরেন এটা একটা শেপ, এইটাতেই আমি ধরেন আমি কি করলাম যে আমাদের যে শেপটা আছে, ধরেন এই যে শেপটা আছে ওটার একটা কপি রাখতে হতো আর কি। এটা হয়তো আমরা কি করব, অতটুকু অংশ কেটে নিব। এই যে কেটে নিলাম, ঠিক আছে? নিলাম, আমার কিন্তু কাজ হবে, এখান থেকেও কাজ হবে, এখানে থাকলেও কাজ হবে, দুটাতেই হবে আমার কিন্তু। হচ্ছে কি অ্যাকুরেট কি এটা স্যার?
করলে ভালো হয় না অন্য কোনো, না এইভাবে না না করতে না হবে? এই অ্যাকুরেট ওটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, যেটা বললাম এটা ঠিক আছে, এইভাবেই আপনি করতে পারবেন। হয়েছে? কালার সেম, সবকিছু সেম থাকবে তখন। বুঝে গেল? এইভাবে আপনাকে মানে দুইটার হ্যাঁ এরিয়াটা হ্যাঁ হ্যাঁ একই আছে, মানে রাউন্ড রেক্টেঙ্গেলের যে স্টোক কালারটা, মানে বাইরের যে স্টোক আছে এই বৃত্ত আর ওই বৃত্ত দুইটার মানে আরে অ্যালাইনমেন্ট। সেম তো, আমি তো সেম রাখি নাই, আপনি এই সিস্টেমে সেম রাখেন ও তাহলে তো আচ্ছা, হয়ে গেল। জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি ব্যাকগ্রাউন্ড ব্লার দেখলাম, রিপিট গ্রিড এর অপশনটা আছে। রিপিট গ্রিড খুবই চমৎকার একটা বিষয়, রিপিট গ্রিডটা দেখাই আপনাদের। আমি একটা শেপ তৈরি করলাম, বা ধরেন দারাজে আসছি, যেহেতু দারাজে থাকি, এই যে দারাজে দেখেন এগুলো কিন্তু এক একটা কার্ড, হ্যাঁ মডেল গুলা, এই যে এই অংশটা সবগুলো কিন্তু এই সেম টাইপের থাকে, তাই না? এই সবগুলো কিন্তু সেম টাইপের আছে। আমি যদি ক্লিক করি এখানে, এটা হয়তো প্রেজেন্ট হবে, বাট বেলুনসে যদি আমি যাই, বেলুনসের এখানে যত বেলুনের ছবি থাকুক না কেন সবগুলোর ইনফরমেশন কিন্তু একই স্টাইলে দেওয়া, যেমন এখানে ছবি, এখানে টাইটেল, এখানে হচ্ছে আপনার প্রাইজিং, দেন হচ্ছে ছাড়ের থাকলে ছাড়ের অংশটা দিচ্ছে, আর এখানে রিভিউ, দেন এখানে বাংলাদেশ বা কোথায় আছে সেখান থেকে জিনিসগুলো লোকেশনটা দেওয়া আছে। দেখেন একই গেপ, একই রকমের কালার, একই সব, ভিন্ন কিছু নাই, ঠিক আছে? একই রকমের থাকে, কারণ এটার সিস্টেম যে আমি যখন একটা কার্ড করব সেটার কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, সব জায়গাতে একই রকম ভাবেই দিতে হবে। এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের বারবার করতে হয়। আমরা একটা মাস্টার কম্পোনেন্ট তৈরি করি, মাস্টার কম্পোনেন্ট তৈরি করে সেই কম্পোনেন্টটাকে বেস করে দেন হচ্ছে আমরা এই আপনার মাস্টার কম্পোনেন্ট তৈরি করে সেই মাস্টার কম্পোনেন্ট দিয়ে আমরা ওইটাকেই পরবর্তীতে একটাকে চেঞ্জ করলে সবগুলোকে চেঞ্জ হয়, এরকম একটা সিস্টেম তৈরি করে তারপর হচ্ছে কাজ করি। আচ্ছা ধরেন আমি রিপিট গ্রিডের বিষয়গুলোকে কাজ করতে চাচ্ছি। রিপিট গ্রিডের একটা প্রথম টাচ দেখায়, একটা সুন্দর জিনিস দেখাই। ধরেন আমি এটাকে রাউন্ডেড করে নিচ্ছি একটু হালকা। স্বাভাবিকভাবে আমরা কপি করার যে বিষয়গুলো আছে, আচ্ছা রিপিট গ্রিডের যে বিষয়টা আছে সেই রিপিট গ্রিডের অপশনটা আমি নরমালি ভাবে আমরা একটা কাজ বারবার এইভাবে আমাদের করতে হয় না, মানে একই কপি করে করে করার প্রয়োজনীয়তা নাই। কিছু জিনিসের আমরা কাজ করতে পারি হচ্ছে রিপিট গ্রিডের মাধ্যমে, যেমন এখানে এখানে একটা অপশন আছে, রিপিট গ্রিড নামক একটা অপশন আছে। আমি যখন এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর এই শেপটার মধ্যে শেপ থাকুক, ইমেজ থাকুক, যাই থাকুক না কেন, এখানে অতিরিক্ত দুইটা সিম্বল দেখাচ্ছে, এখানে একটা সিম্বল, এখানে সিম্বল দেখাচ্ছে। ক্লিক করে যখন ড্র্যাগ করছি, এই ড্র্যাগ করে দেখেন প্রত্যেকটা এই কাজগুলো কিন্তু রিপিট হচ্ছে, এবং ইভেন আমি যদি এখান থেকেও ড্র্যাগ করে দেখেন সেম ভাবে সবগুলো আছে, মানে একই কাজ আমাকে বারবার করতে হচ্ছে না কিন্তু, বারবার করতে হচ্ছে না, আমি এখান থেকে জাস্ট ক্লিক করলে হয়ে যাচ্ছে। এবং এটার কিছু বেনিফিটও আছে, বেনিফিটটা আমি কি দেখাই। লাইক ধরেন আমি এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, অনেকগুলো রাখলাম, কমে নেই। আচ্ছা রিপিট, আমি গ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবো এখান থেকে, যেমন সমান সাইজের গ্যাপ, এই পাশ থেকে সমান সাইজের গ্যাপ, সবগুলো কিন্তু আমি চাইলেই নিজের থেকে এখানে নিয়ন্ত্রণ করতে পারবো রিপিট গ্রিডের মাধ্যমে। ইভেন আরেকটা মজার জিনিস দেখাই। মজার জিনিসটা হচ্ছে যেমন ধরেন আমাদের তো সাধারণত কাজ করতে গেলে ছবির প্রয়োজন হতে পারে, ছবি অ্যাড করার প্রয়োজন হতে পারে, সবগুলোতে আমি হয়তো অনেকগুলো ছবি নিলাম, কিছু ছবি ক্লিক 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 ছবি নিলাম। এই ছবিগুলোকে টান দিয়ে নিয়ে এসে আমি এক্সডিতে এসে ঠিক এই জায়গাটাতে ছেড়ে দিচ্ছি, দেখেন একটাতে ছাড়বো অটোমেটিকলি সবগুলোতে এই একই ছবি চলে যাচ্ছে।
দেখেছেন? জি স্যার, আমাকে অনেক মজার প্রত্যেকটাতে, স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রত্যেকটাতে বারবার করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, আমি এক জায়গাতে দিলে সবগুলোতে এবার আমি এডিট করে নিলাম। কারণ আমরা ডেমো যখন কাজ করি, আমরা যখন ডিজাইনাররা তো ডেমো কাজ করে, ডেমোটাই তৈরি করে, তাই না? পরে জি সে স্যার। আপনার ডেভেলপ হওয়ার পর আস্তে আস্তে কোন কোন কাজগুলো দিবে, ইমেজগুলো দিবে, ওখান থেকে বসানো যায়। তো এই যখন কাজ করি তখন এইভাবে যেমন ছবির গ্রিডের যে অংশগুলো কথা যদি বলি, লাইক ধরেন হলো আমি কোথায় যাব, আর আমি হচ্ছে এখানে স্প্ল্যাশ চিকেন ফ্রাইটা দেখ। আচ্ছা, এখানে দেখেন এই যে ছবির গ্রিড গুলো দেখাচ্ছে, ছবির সাইজ গুলো কি ছবির গ্রিড গুলো একই রকম ভাবে আছে। তা আমাকে কি করতে হচ্ছে, যে আমার যেহেতু ছবি প্লেস করতে হবে, আমাকে বারবার একটা একটা করে করতে হচ্ছে না, ক্লিপিং করতে হচ্ছে না, আমি একটা ক্লিপিং করলেই হয়ে যাচ্ছে। আবার এই যে আপনার ট্যাগ গুলো ইউজ করেছে, সেখানে একই রকমের ট্যাগ গুলো শুধুমাত্র কি করেছে, আর আপনার নির্দিষ্ট একটা গ্যাপে তৈরি করেছে। এখন এই জিনিসটা দেখেন আরো চমৎকার চমৎকার ওয়েতে কাজ করা সম্ভব আছে। যেমন ধরেন আমি একটু রাউন্ড এটা রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ধরেন আমি এখানে একটা ছবি প্লেস করতে চাচ্ছি, আচ্ছা এটাকে রাখলাম, স্টকটাকে অফ করে নেই, এটার স্টকটাকে অফ করে নেই, ড্রপ শুরুটা দিয়ে দেই। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এখানে টাইটেল ইউজ করি, ধরেন ফন্টের সাইজটা কমিয়ে দিচ্ছি, করে নিচ্ছি। ধরেন আমি কালারও চেঞ্জ করে দিই এখানে, তারপরে ধরেন আমি কিছু প্যারাগ্রাফ ইউজ করব, টাইপ টুল, এটা অবশ্যই ছোট ইউজ করি, তো এটা ইউজ করলাম। এটাকে রাখলাম, দেন হচ্ছে আমরা ধরেন কাটের মধ্যে স্টার দিচ্ছি, %50, দেন স্টার গুলো অ্যাড করে নিলাম। আর স্টার গুলো অ্যাড করার সময় আমি এটা কপি না করে রিপিট গেটে গেলাম, গেটে গিয়ে হচ্ছে গ্যাপটা কমিয়ে দেই। দেখছেন বেনিফিট দেখছেন? জি স্যার। আর একটা স্টক অন করে দিচ্ছি, এটা শুধু স্টার পেলাম। তারপরে ধরেন হলো এটাকে একটা গ্রুপ রাখতে পারি, এটা একটু বড় করে নিই। এইটা স্যার আমি গতকালকে ইয়াতে নামাইছি, হিরো আইকন থেকে নামাইছি। ধরেন এটা এইভাবে। প্রাইসটা রাখলাম, $100 ডিসকাউন্ট দিয়ে $90। ধরেন ডিসকাউন্ট প্রাইসটাও রাখলাম, ডিসকাউন্ট প্রাইসের কালারটা গ্রিন কালার রেখে দিলাম, ওই সেম গ্রিনটা। এটা আপাতত আমি একটা তৈরি করলাম কার্ড।
রাউন্ড করে দিই, একটা সুন্দর লাগে। সো এই জিনিসটাকে দেখেন, আমরা এবার যেটা করব তা হচ্ছে এটা রাখলাম, সবগুলোকে ধরে রিপিট গ্রিডে ক্লিক করলাম, ক্লিক করে আমি সেম যেহেতু হবে আমি এই সবগুলোকে বাড়িয়ে নিয়েছি। এখন মজার বিষয় দেখেন, মজার বিষয় হচ্ছে যে আমাদের তো সবগুলো আর একই রকমের টাইটেল একই রকমের লেখা থাকবে না, তাই না? জি স্যার। আবার কিন্তু সবগুলোর কালার কিন্তু আবার একই রকমের থাকবে, কারণ কনসিস্টেন্সির একটা ব্যাপার থাকে যে একই রকমের টাইটেল এর কালার বা একই রকমের জিনিসগুলো মানুষকে বোঝানোর জন্য। এখন দেখেন এখানে ইয়েলো দিলাম, এখানে যদি আমি রেড দিই তাহলে মানুষের মধ্যে মানে এটা মানে অনেকক্ষণ চিন্তা করবে যে আসলে এখানে রেড কেন, রেড কি ব্যাড রিভিউ টাইপের কিছু বা কিছু এরকম এরকম একটা চিন্তায় পড়ে যাবে। সো এই জায়গাগুলোতে আমাকে ক্লিয়ার রাখতে হয়। এখন দেখেন এই জায়গাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান দেখেন হেয়ার লিখলাম, হেয়ারের জায়গায় টাইটেল দিয়ে চেঞ্জ করলাম, যাই কিছু লিখছি, কিছু পরিবর্তন হয়? কোনো পরিবর্তন নাই, জাস্ট নরমালি পরিবর্তন হলো। আমি যা টেক্সট আছে টেক্সট এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জই থাকলো। এখানে এসে আমি ধরেন ফন্টটাকে আরেকটু বাড়িয়ে দিই, লাইক 24 করে দিচ্ছি 4। দেখেন তো সবগুলো 24 হয়ে যাচ্ছে না? জি অথবা আমি মনে করছি যে জি স্যার। 18 দিব, সবগুলো 18 হচ্ছে, জি স্যার। অটোমেটিক হয়ে যাচ্ছে না জি 18? স্যার। আবার ধরেন আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, গ্রিন কালার না দিয়ে আমার পছন্দ হলো না, এখন মনে হচ্ছে যে কোনো কারণে ক্লায়েন্ট বলল গ্রিন কালার না দিয়ে আপনি একটু রেড কালার ইউজ করেন, রেড কালার দিলাম। দেখেন তো সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে কি? ইভেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকেও আমি অথবা চেঞ্জ করে একই সাথে সব চেঞ্জ করা সম্ভব। আর এরকম ইনডিজাইনে করছিলাম, খুব মজা লাগছিল। ইভেন আমি যদি এইটাকে একটা কালার চেঞ্জ করি তাহলেও সবগুলোকে একসাথে কালার চেঞ্জ করা সম্ভব, আমি জানতাম। কারণ এই জিনিসগুলো হচ্ছে সেম থাকে, টেক্সট তো আলাদা আলাদা করে থাকবে এটাই স্বাভাবিক, ইমেজ আলাদা করে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু কালার বা এই ব্যাপারগুলো ডিজাইন স্টাইলটা এটাকে সেম থাকবে। সো একটাতে যখন আমি চেঞ্জ করি তাহলে অটোমেটিকলি সে সবগুলোতে চেঞ্জ করতে পারে, সবগুলোতে চেঞ্জ করে নেবে। দেখেন না এই যে আমি এটা বড় করলেও, এটা যদি বড় করি বা ইমেজের রেশিওটা যদি বড় করি তাও দেখবেন যে সবগুলো একই টাইপের হবে, বুঝছে? একই স্টাইলটা ধরে রাখবে। মজার না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা সবাই এই যা যা দেখালাম এই ব্যাপারগুলোকে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, আমি দেখি। সরাসরি ক্লাস করে হাসান ভাই কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ভাই মোবাইল টোবাইল হাই না কিছু না, আমি আমার অনেক কষ্টে ফ্রেন্ডিকের মোবাইলে জয়েন করছি বুঝছেন নি। আর মোবাইলে ওই জুম সফটওয়্যারটা সাপোর্ট করে না, আমি ঢুকতে পারি না প্রায় আধা ঘন্টার মতন। ও আচ্ছা আচ্ছা।
কাজ কাম কেমন চলতেছে ভাইয়া? মোবাইল টোকা হ্যান না মোবাইল টোকা হ্যান না চলতেছে ভাই কোন রকম। স্যারের কি কোনো প্রবলেম হয়েছে? ভাইয়া এটা গ্রুপ করে কি রকম? ভাইয়া বুঝিনি কি বলছিলেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। প্র্যাকটিস করছেন? জি স্যার প্র্যাকটিস জি স্যার করতেছি। সোনিয়া প্র্যাকটিস করতেছেন নাকি?
জি স্যার, জি স্যার। স্ক্রিন শেয়ার করেন তো দেখি। দেখি না রায়হান, এমন করে না বাবা। স্যার আমি তো মাত্র বন্ধ করে দিলাম, মাত্র করতেছিলাম আর কি। স্যার ওই যে বাবু এসে ডিস্টার্ব করতেছে দেখে বন্ধ করে দিতেছে, ও দিছে, ও বলতেছে যে কি করতেছে, আমি একটু করি, আমি একটু করি। আমি করে নাই তো, কথা বলে না। সৈকত ঘোষ শেয়ার করেন স্যার একটু দেখি। হ্যালো, কেউ কি আছে? জি আসি আসি বলেন। আসি আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। আমরা কি এখানে চ্যাটে ইমেজ শেয়ার করব? হাসান ভাই, জি মানে প্রবলেম কি আমার, মানে স্যার কি কোথাও গেছে নাকি? না না স্যার, প্র্যাকটিস করার জন্য সুযোগ দিছে আর কি। ও, আমার তো মাঝখানে ল্যাপটপে দেওয়া হয়েছিল আপনার স্ক্রিন এমনি এমনি বন্ধ হইতেছে, একবার অন হইতেছে, একবার এমনি এমনি ধাপ পারতেছে দেখে আমি লিভ নিছি। তো ও আইসা আচ্ছা দেখি আচ্ছা। তো অনেক কিছু হারাই ফেলাইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে দেখে নিয়ে প্র্যাকটিস করতে সমস্যা হবে। নাই। হ্যাঁ পরে করে নিন, সমস্যা নেই। আপনারা কি প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ একটু চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, করেন তাহলে, ডিস্টার্ব করি না আর। না সমস্যা নয়, কথা বলতেছি আর করতেছি। কাজের ভিতরে মনোযোগ দেন, আমি তো মিস করে ফেললাম। আমি বোধহয় রেপিড গ্রিপটা বুঝতে পারি নাই, আমার রেপিড গ্রিপ হচ্ছে না কেন? কেন আপনি ওইটা করেন, স্যার আছেন? সিলেক্ট করে মানে সিলেক্ট করা পরে আপনি ওখানে রিপিট ক্লিক মানে গ্রিড শো করবে আর কি। ওখানে ক্লিক না করলে তো হবে না। হ্যালো স্যার। আপনি ক্লিক করছি, মেবি আমি গ্রুপ করতে পারতেছি না আমার ওইগুলা। গ্রুপ করতে হবে কেন ভাইয়া, এটা আপনি করেন, আপনি একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে ওইটা মানে শেপের উপর ক্লিক করা অবস্থায়, মানে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি একটা মুভ পিক, টুল দিয়ে হ্যাঁ আমরা একটা মুভ টুল দিয়ে একটা সিলেক্ট করেন। ছবি আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে এসে ড্র্যাগ করে ওর উপর ছেড়ে দেন, ঠিক আছে? ছেড়ে দিলে মানে ওইটা যখন সে মানে সিলেক্ট করা থাকবে তখন ওই অবস্থায় তখন আপনার রিপিট গ্রিড শো করবে, ঠিক আছে? যখন ওইটা সিলেক্ট না থাকবে তাহলে রিপিট গ্রিড শো করবে না। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? জি করেন, সমস্যা নেই। স্যার কি জমি নাই নাকি? স্যারের মনে হয় ক্ষুধা লাগছে, খাইতেছি কিছু। ভাইয়া দেখতে পারতেছেন? জি জি, আপনি এটার উপর ক্লিক করেন তো। হ্যাঁ, এই তো আইছে ডান পাশে দেখেন আনগ্রুপ গ্রিড উপরে, ডান পাশের একদম উপরে। আপনি সবগুলো সিলেক্ট করেন, হ্যাঁ সবগুলো সিলেক্ট করেন, হয় নাই আপনারটা? একটা কিভাবে হ্যাঁ, নিব না, আপনি আপনি ড্র্যাগ করে হ্যাঁ, সিলেক্ট করেন। আচ্ছা আপনি তাহলে শিফট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে কন্ট্রোল ওটার জেড দিয়ে পাশে আবার ব্যাকে যান, ইমেজটা কন্ট্রোল ইমেজটা জেড দিয়ে সিলেক্ট করে ইমেজ দেন। চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। এখন সবগুলো সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এখন দুইটা সিলেক্ট করেন। এই তো। হ্যাঁ হ্যাঁ, এখন রিপিট গ্রিড দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন মজা আসতেছে। ওয়েলকাম। জি জি জি।
সবার হচ্ছে ঠিকঠাক মতো? স্যার আমি তো স্টার করতে পারতেছি না, ঠিক আছে, এটা কিভাবে যেন Star? করলেন? জি জি স্টার করতে হবে হচ্ছে এই যে আমাদের পলিগন দিয়ে। জি, পলিগনে বুঝতে পারছি কিন্তু। এই যে দেখেন পলিগনটা আছে না, জি স্যার। পলিগন নেওয়ার পরে ওইখানে দেখেন ডান দিকে কাউন্ট, জি জি, ডান দিকে কাউন্ট। কর্নার জি জি কাউন্ট জি জি, 3 5টা, ওখানে আছে, এখানে 5টা 5টা দেবো। দিলাম, জি জি হইলো হচ্ছে পলিগন। জি জি, পলিগন। পেন্টাগন। তাহলে হুম, এইটার পেন্টাগন। 100% এর জায়গায় 50%। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর রিপিট গাইড করার পরে কালার চেঞ্জ করবো কেমনে স্টারের, মানে? এই যে স্টার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে ধরা যাবে একটা সিঙ্গেল। জি স্যার। ডাবল ক্লিক করে ধরা যাবে, দেন কালার চেঞ্জ করেন। হচ্ছে? জি স্যার। স্যার আমি আসলে চাচ্ছি ওই যেখানে পিকচারটা ইউজ করছেন ওই জায়গাটা পুরোটা আসার জন্য, কিন্তু আমি যখনই দিচ্ছি আমার মানে ওইটা অর্ধেক হয়ে যাচ্ছে। এইখানে তো ছবি ইউজ করলাম, পুরোটা বলতে কি কি পুরোটা যাচ্ছেন? আমি চাচ্ছি পুরো ছবিটা আসবে, ওই যে বেডটা কাটা গেছে এটা কাটা যাবে না। না, এটা তো মানে ছবির সাইজ, মানে ফ্রেমের সাইজ অনুযায়ী তো ছবির সাইজটা নাই, তো সেক্ষেত্রে আমি তো পুরো ছবিটা শো করতে পারবো না, তাই না? রেশিওটা তো এক না, একটু হয়তো ছোট বড় করতেই হবে। স্যার আমার তো ডাবল ক্লিক করে ওটা হচ্ছে না। স্যার মানে আমারও হচ্ছে না, আমি কি স্ক্রিনটা একটু শেয়ার করব? করেন দেখি। জি স্যার, বলুন। এই যে হয়েছে, চেঞ্জ করেন। সবগুলো হয়ে যাচ্ছে চেঞ্জ। ও এটা পুরোটাই রিপিট গ্রেড করা ছিল তো এই জন্য এটাকে আগে আনগ্রুপ করেন। হ্যাঁ, এটাকে ওই যে আনগ্রুপ দেখেন, এখানে না, এখানে না। আচ্ছা করছেন, ঠিক আছে। ওই যে আনগ্রুপ গ্রিড দেখেন অপশন আছে, রাইট রাইট মানে রিপিট গ্রিডের ওখানে দেখেন ওটা কি হয়ে আছে। ও আচ্ছা, এখন করেন, কারণ ওই অংশটা রিপিট গ্রিড করা ছিল না আলাদা করে, তো যার কারণে এরকম হয়েছে। স্যার আমারও ঠিক হয়ে গেছে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখি একটা কালার চেঞ্জ করেন, তো করেন আপনি। ওকে, তো এই বিষয়গুলোকে রিপিট গ্রিডটা এইভাবে কাজ করছে। তবে রিপিট গ্রিডের কিছু আপনার বাইন্ডিংস আছে যে আমরা আসলে রিপিট গ্রিড দিয়ে সব সময় কি সব পুরোটা তৈরি করতে পারি না। রিপিট গ্রিড দিয়ে হয়তো আমরা এরকম ফ্রেম তৈরি করা বা একটার সাথে একাধিক ছবিকে একভাবে প্লেস করা, এই সমস্ত নানান ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমাদের এই এই কাজগুলো করতে সাধারণত যে এই ধরনের যেটাকে কার্ড তৈরি করা আর কি, আমি যদি এটা যাই হচ্ছে ব্রাইট স্কিল, brightskill.com আমাদেরই একটা সাইট, জানেনই, যেখান থেকে কোর্স আপনারা চাইলে বিভিন্ন রকমের কোর্স কিনতে পারবেন।
কোর্স কিনে শিখতে পারবেন। সব ধরনের কোর্সে আসতেছে এখন। এটা এটা এখনো বেটা ভার্সন রানিং আছে, পুরোপুরি ভাবে সব কোর্সে এখনো আসেনি, তবে রানিং সবগুলো কোর্স। দেখেন এই যে এই এরিয়াটা দেখেন, এই যে এই অংশটা এটা কিন্তু সবার এক, তাই না? সবার কোর্সের যে এই থাম্বলাইনটা কিন্তু সবার একই রকম। এই এতটুকু অংশ দেখেন, এতটুকু অংশ, এই ইনফরমেশন গুলো সব একই রকম। আমাদের তো রিপিট গ্রিড করে তো সব পেজে তো আর অ্যাপ্লাই করার সুযোগ নাই, কারণ ধরেন এই পেজের মধ্যে যেভাবে আছে, আবার হচ্ছে অল ক্যাটাগরিজ গেলেও এখানেও এগুলোতে আছে, আবার আর্ক স্টাইল আছে। এটা হচ্ছে বাম পাশে ইমেজ আর ডান পাশে হচ্ছে তথ্যগুলো আছে। আবার এই স্টাইলটাই আবার এই পেজে সব জায়গাতে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এইগুলোকে এই যেটা করি তা হচ্ছে যে একটা মাস্টার কম্পোনেন্ট তৈরি করে তারপরে কাজ করি। কম্পোনেন্ট বিষয়টা হচ্ছে যে আমি যে ধরনের কাজগুলো সাধারণত প্রয়োজনীয় লাগে, স্টাইল গাইডস গুলো, যেগুলো একটা ওয়েবসাইটে বলা চলে যে মূল অংশগুলো, যেগুলো হয়তো ওই ওয়েবসাইটের প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে, প্রত্যেকটা পেজের মধ্যেই হয়তো ইউজ করতে হয় বা অ্যাপস এর মধ্যে ইউজ করতে হয়। তো এই কিছু কিছু বিষয়গুলো, স্টাইল গাইডস গুলোকে আমরা কম্পোনেন্ট হিসেবে তৈরি করে রাখি। কম্পোনেন্ট মানে এটা আমি হয়তো প্রায় সময় ইউজ করবো কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, কিংবা আমার টিমে অন্য কেউ যদি কাজ করতে চায় সেক্ষেত্রে তাকেও ওই কম্পোনেন্ট গুলো দিয়ে দেবো। ধরেন আমি এক পেজের কাজটা করতেছি, এই কাজের যে এইটা করলাম, কম্পোনেন্টটা করলাম, স্বাভাবিকভাবে আরেকটা পেজের মধ্যে সেম স্টাইলটা প্রয়োজন হতে পারে, কিন্তু আমি যদি তাকে ফাইলটা না দিয়ে দেই বা এই কার্ডটা কম্পোনেন্টটা তৈরি করে না রাখি, সে কিন্তু আবার নতুন করে তৈরি করতে হচ্ছে। নতুন করে তৈরি করতে হলে তাকে সময় লাগবে, কালার চেঞ্জ করবে, এটি করবে, নানা রকমের সময় লাগবে। একটা মাস্টার কম্পোনেন্ট থাকে, সবসময় একটা মাস্টার কম্পোনেন্ট থাকে, মাস্টার কম্পোনেন্ট রাখার পরে ওইটাকে নিয়ে আমরা সেভারাল টাইম বিভিন্ন জায়গাতে ইউজ করি। শুধু মাস্টার কম্পোনেন্ট শেপের ক্ষেত্রে হয় এরকম না, টেক্সটের ক্ষেত্রে হয়। যেমন টেক্সটের সাইজ গুলো, কালার গুলো, সমস্ত কিছু ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট তৈরি করে তারপরে কাজ করি। যেমন এই অংশটা কম্পোনেন্ট, এই অংশগুলো, তারপরে যে ফিল্টারের অংশগুলো, তারপরে হচ্ছে আপনার এই অংশগুলো, তারপরে এই যে ধরেন বাটনগুলো কম্পোনেন্ট তৈরি করে, কারণ বাটন সব পেজে লাগে। তারপরে আরো কিছু আছে, যে এখন বাটনগুলো আছে, সার্চের বক্সটাকে কম্পোনেন্ট হিসেবে রাখছি। আমরা যদি কোনো কোর্স ওপেন করার পর এখানে কিছু জিনিস দেখাচ্ছে, যেমন ইনরোল করার যে জায়গাটা আছে সেটা হয়তো বা সেম প্রায় জায়গায় ইউজ করবো, সেজন্য এটাকে খুব সহজে যাতে ব্যবহার করতে পারি এটা আলাদা করে একটা তৈরি করে রাখি। এটাই জাস্ট নিয়ে সবাই পরবর্তীতে জাস্ট তথ্যগুলো চেঞ্জ করে দেই। রিভিউর যে অংশগুলো আছে সেই রিভিউর অংশগুলোকে কম্পোনেন্ট হিসেবে রাখি। মানে একই জিনিস, যে সমস্ত সেভারাল টাইম যেখানে ইউজ করতে হয় আর কি, যে বিষয়গুলো, সেগুলোকে আমরা কম্পোনেন্ট হিসেবে রেখে দিই। কম্পোনেন্ট গুলো আসলে কিভাবে তৈরি করে বা কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আমাদের একটু বোঝা উচিত। এই কম্পোনেন্ট গুলো তৈরি করা খুবই সহজ বিষয়। যেমন আমরা যখন একটা ফাইল তৈরি করি, একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস যখন তৈরি করি, সে ওয়েবসাইট বা অ্যাপস এর কিন্তু যা যা ইউজ করি, এখানে ফন্টের সাইজ বলেন, কালার বলেন, তারপর হচ্ছে যা যা যে বাটনস গুলো, কার্ডস গুলো যেগুলো ইউজ করছি, সবগুলো কি করি আমরা ডকুমেন্টেশন করে রাখি। ডকুমেন্টেশন করে রাখলে কি হয়, আমরা এই ডকুমেন্টেশন গুলো করে রাখলে এগুলোকে যে কোনো সময় ব্যবহার করতে গেলে বা নতুন কোনো ফিচার্স আপডেট হলে, ওই ফিচার্স এর পেজ গুলো ডিজাইন করতে হলে, ওই পূর্বে যে ডকুমেন্টেশন করে রাখছি, যে আমি কিটস গুলো রেখে দিয়েছি, সেই কিটস গুলোকেই আমরা চাইলে ইউজ করতে পারবো খুব সহজে। আমার প্রবলেম হবে না, যেই পেজে হোক, যত স্ক্রিনে হোক না কেন, কারণ এখানে শত শত স্ক্রিন হতে পারে। কিভাবে এগুলোকে সংরক্ষণ করতে হচ্ছে, আমরা একটা লাইব্রেরি বানাই। এই যে দেখেন এখানে একটা লাইব্রেরি আছে, এটা হলো এই যে এখানে ক্লিক করলে আসে, এটা হচ্ছে ডকুমেন্ট অ্যাসেটস তৈরি করা। এখন আমরা তারপরে অ্যাসেট তৈরি করা। কিভাবে অ্যাসেটটা তৈরি করা যেতে পারে, ধরেন আমরা একটা ইসের মধ্যে, এই যে এই ওয়েবসাইটটার মধ্যে ধরেন এখানে আসলাম, এখানে আসার পরে এই যে ব্যানারটা করতে গিয়ে কিন্তু আমাদের কয়েক রকমের টেক্সট ইউজ করতে হচ্ছে। এই এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ কিন্তু ইউজ করতে হয়েছে। এই সাইজগুলো হয়তো আমরা পুনরায় আবার আরেকটা ব্যানার করতে গেলে এই সেম জায়গাতে পুনরায় আমি এই সাইজটা কিন্তু ইউজ করতে পারি। অথবা ধরেন এই যে এই কার্ডগুলোর ক্ষেত্রে যে সাইজগুলো ইউজ করছি, সেম সাইজ কিন্তু সেম সমস্ত কিছু, সেম কালারের বিষয়গুলো আছে সবকিছু।
এটা কিন্তু আমি এখানে যেমন ইউজ করেছি, আমরা হয়তো ভিন্ন ভিন্ন পেজেও সেম সাইজ গুলো ওকে ইউজ করতে চাইবো, সেম ফন্ট সেম ধরনের সবকিছু। এই জন্য আমরা কি করি, মাস্টার যখন যে ফন্ট যে ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপস এর মধ্যে যতগুলো ফন্ট ইউজ করেছি, যত সাইজের ইউজ করছি, সবগুলোকে সেভ করে রাখি, যাতে করে পুনরায় যখন এই সাইজটাই লাগে বা এই আপনার ফন্টটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে যাতে আবার নতুন করে টাইপ টুলের গিয়ে টাইপ করে তারপর আবার নিতে না হয়, আমি জাস্ট এক ক্লিকে যাতে ওই ফন্ট গুলো পেয়ে যাই, ওই সাইজটা পেয়ে যাই। এটা কিভাবে হয়, সাধারণত ফন্ট গুলোকে আমরা বিভিন্ন স্টাইলে রাখি, লাইক হেডার হিসেবে রাখি। ধরেন হেডার গুলো একটা সাইজে রাখি, ধরেন আমি হেডার রাখলাম কত 45 পিটিতে রাখলাম হয়তো বা হেডার, এবং হেডার হয়তো ব্ল্যাক ফন্টে রাখলাম বা হেভি স্টাইলে রাখি। আমি হয়তো সাব হেডার একটা আছে যেটাকে হেডার 2 বলছি, হ্যাঁ হেডার 2 বলছি, H2 H1 এইভাবে সাধারণত লেখে, হেডার 2 বলছি। এটা হয়তো আমি সাব হেডার যেখানে ইউজ করি সেখানে হয়তো আমি ধরেন 30 করে ইউজ করছি, এটা হয়তো বা এই ধরনের থাকছে। আবার ধরেন হচ্ছে আমি হয়তো কি করলাম যে এই কন্টেন্ট টাইটেল ইউজ করি, হয়তো এটা আমি ধরেন হচ্ছে ডেসক্রিপশন টাইটেল বা কিছু টাইটেল লিখলাম, টাইটেল লিখলাম, টাইটেল গুলো আমরা হয়তো কত ইউজ করি, ধরেন হলো টাইটেল ইউজ করলাম হচ্ছে 20। আমি ফন্টের সাইজ বলতেছি না, আমি জাস্ট এটা করতেছি, আপনাদের দেখাচ্ছি যে কোনটা কত। আর আরেকটা ডেসক্রিপশন, যেগুলো হচ্ছে মেইনলি যে ডেসক্রিপশন টেক্সট যেগুলো আছে, এই যে যত টেক্সট আছে এগুলো হয়তো আমরা রেগুলার সব পেজে একই রকমের ইউজ করি আমরা সাধারণত। তাহলে এটা হয়তো আমরা ধরেন কি ইউজ করি 16, হ্যাঁ 16 ইউজ করি। এখন দেখেন, আচ্ছা এটা রাখলাম, এইভাবে রাখলাম 16 ইউজ করে হয়তো। তো এখন প্রত্যেকটা আলাদা আলাদা করে সাইজ, এরকম অনেকগুলো সাইজ হয়তো বা আমরা এই ইসের মধ্যে ইউজ করেছি, তবে কনসিস্টেন্সি কিন্তু একই রকম। লাইক ধরেন এটা যেমন তৈরি করছি, এই ফন্ট সাইজ কিন্তু এক, এটা বোল্ড হলে এটাও কিন্তু বোল্ড এক, এই ফন্টের সাইজ ওই ফন্টের সাইজ এক, একই রকমের ফন্ট কিন্তু ইউজ করেছে, বারবার আমাকে লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা যেটা করবো তা হচ্ছে যে হেডারটা যেটা তৈরি করেছি হেভি এবং এইভাবে দিয়ে তৈরি করেছি, আমি যদি আর কিছু চেঞ্জেস নিয়ে আসি সেটা করতে পারবো। তারপর এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে ক্যারেক্টার স্টাইল। কি একটা অপশন, ক্যারেক্টার স্টাইল, ক্লিক করলাম, এই ক্যারেক্টার স্টাইলটা সেভ হয়ে গেল। দেখেন ল্যাটো 45, ঠিক আছে, ল্যাটো হেভি 45, এটাও রেখে দেই, আমি এটা রেখে দিচ্ছি এবং এটাকেও প্লাস দিচ্ছি, প্লাস দিলাম ল্যাটো 30, এবং এটা কিন্তু আমি রিনেম করতে পারবো, লাইক ধরেন হচ্ছে আমি হেডার হিসেবে রাখছি এটা, H1, তারপরে ধরেন হচ্ছে H2, তারপরে ধরেন হচ্ছে এটা টাইটেল হিসেবে রেখেছি, এটা টাইটেল, তারপর হচ্ছে এটা ধরেন কি ডেসক্রিপশন, আচ্ছা এই স্টাইলটাকে আমি সেভ করে রাখলাম। তো যখনই আমি কোনো টেক্সট লিখছি, লাইক ধরেন এই জায়গাতে আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, ধরেন এটাকে রাখছি। এখন সাইজ স্বাভাবিকভাবে ফন্ট টন সব চেঞ্জ হয়ে যাওয়ারই কথা, তা আমাদের আরেকটা টাইটেল হয়তো ইউজ করতে হবে এখানে। এখানে হয়তো বা হেডার টাইপের কিছু, এই ফন্ট গুলো কিন্তু আমাকে প্রত্যেকটা আবার সাইজিং করতে হবে একই জায়গাতে, এই জায়গায় সাইজিং করলাম, আবার এই জায়গায় কিন্তু সেম সাইজিং হয়তো বা করতে হতে পারে। কি করব, আমরা যে সাইজ সেভ করে রাখছি না সেখান থেকে ধরেন হেডার, এটা যদি হেডার হিসেবে রাখতে চাই তাহলে হেডার রাখলাম, এটাকে যদি আমি টাইটেল হিসেবে দিতে চাই তাহলে টাইটেল হিসেবে রাখলাম, এটাকে যদি আমি ডেসক্রিপশন হিসেবে রাখতে চাই ডেসক্রিপশন, ইভেন কালারটাও কিন্তু সেম নিয়ে নিছে। আমরা যে কালার গুলো ইউজ করি, এই যে কালার গুলো ইউজ করি, বিভিন্ন রকমের কালারটা যে চেঞ্জেস আসে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু একই রকমের কালার ইউজ করি, বা আপনার অ্যাক্টিভ টেক্সটের মধ্যে একরকম, ডিসেবল থাকলে ডিসেবল টেক্সটের মধ্যে একটা, ডিএক্টিভ টেক্সটের মধ্যে একরকম, টাইটেল গুলোর ক্ষেত্রে সাইজ কালার গুলো একরকম, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কালার একরকম, এই যে বা ডিসকাউন্টের ক্ষেত্রে কালারটা একরকম, এই যে কালার গুলো আছে সেই কালার গুলো কিন্তু
একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সো ওই সেম জিনিসগুলোকে কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে একই জায়গায়, আমার কিন্তু বারবার করতে হচ্ছে। আমি যদি এটাকে টাইটেল করতে চাই, এটাকেও টাইটেল করা যাবে, এই যে আচ্ছা। তো এগুলো হলো আমাকে দ্রুত কাজ করতে সুবিধা দিচ্ছে। যেমন আমি এই সেম কাজটাই করব, হয়তো এখান থেকে দিলাম। স্যার এগুলা কি একটা ডকুমেন্ট যখন একটা টেমপ্লেট নিয়ে কাজ করবে এটাতে সেভ থাকবে নাকি সবগুলোর হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ, না না, এটা একটা ডকুমেন্টের জন্য একটা সেভ থাকবে, কারণ স্বাভাবিকভাবে যে একটা প্রজেক্টের জন্য তো আপনার একই সমস্ত কিছু প্রয়োজন হবে, যার কারণে এই ডকুমেন্টের মধ্যে সবকিছুকে আমরা সেভ করে রেখে দিই। কারণ যখনই কোনো নতুন ফিচার্স এর কাজ আসবে, ধরেন অনেক নাম্বার 500 নাম্বার পেজের, ধরেন 50 নাম্বার পেজের মধ্যে একটা কাজ করতে হবে, আরেক জায়গা থেকে কপি করে তো তখন ইউজ করার সুযোগ নাই, তাই না? সময়ের ব্যাপার আছে। ফ্রেমের মধ্যে যখনই কাজ করতেছি, টেক্সট নেব, এখান থেকে ক্লিক করে করে আমি সাইজ গুলো পেয়ে যাচ্ছি, সাইজ নিয়ে আমাকে কোনো টেনশন করতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? ইভেন আমরা যে শেপ গুলো ইউজ করি, সাধারণত যে শেপ গুলো একটা বাটন হোক বা যাই হোক না কেন, যে শেপ গুলোকে আমরা ইউজ করি যত জায়গাতে, শেপ গুলোকে সেভ করে রাখতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে বাটন, ধরেন এই বাটনটাকে আমি রাখলাম, ধরেন এটা আমি বাটন হিসেবে আমি হয়তো কাজ করি। এই বাটন সাইজ একই জিনিস কিন্তু আমার প্রায় জায়গায় লাগবে, প্রায় জায়গায় থেকে লাগবে। তো এটাকে আমরা কি করবো, এটাকে সেভ করে রাখবো, এটা একটা অ্যাসেট হিসেবে সেভ করে রাখবো। এই যে কম্পোনেন্ট, আর ক্লিক করলাম, মেইন কম্পোনেন্ট হিসেবে সেভ করে রাখলাম। মেইন কম্পোনেন্ট দেখেন, মেইন কম্পোনেন্ট হিসেবে সেভ হয়ে গেল। যখনই প্রয়োজন, যেই পেজে প্রয়োজন, যেখানেই প্রয়োজন হবে, জাস্ট এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এটা ইউজ করবো। ড্র্যাগ করে নিয়ে আসলে হবে স্যার? হ্যাঁ, টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসলে হচ্ছে, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। সুবিধাটা কি, এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্ট। এটা কি মাস্টার কম্পোনেন্ট? এটা যখন প্রথমটা কম্পোনেন্ট করে, এটা হচ্ছে মাস্টার থাকে। এই মাস্টার কম্পোনেন্টের সাথে সবার লিংক থাকে। আমি যত জায়গাতেই বাটন ইউজ করি, যত জায়গাতেই লাগুক, সেক্ষেত্রে চেঞ্জ আসবে। আমার যদি কখনো মনে হয় যে ব্র্যান্ডিং এর কালারটা চেঞ্জ হয়েছে, বাটনের কালারটা এটা দেওয়া উচিত হয় না, আর একটু পয়েন্টটা চেঞ্জ করা দরকার, এই যে মাস্টার কম্পোনেন্ট ছিল আমার, মাস্টার কম্পোনেন্ট ছিল, সেই মাস্টার কম্পোনেন্টের মধ্যে জাস্ট আমি কালারটা চেঞ্জ করলে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ হয়ে আসবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসবে। হয়েছে? ঠিক আছে, চেঞ্জ আসছে না? মাস্টার কম্পোনেন্ট হচ্ছে আমি একটা কাজ করেছি, সেইটার পরিবর্তন যদি ওখানে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এক জায়গাতে চেঞ্জ করলে সমস্ত জায়গাতে চেঞ্জ করা সম্ভব। এই কম্পোনেন্ট গুলো আমরা আবার রেখে দেই, এখানে আছে বা আলাদা করে এভাবে স্টাইল গাইডস হিসেবে রেখে দেই, অনেকগুলো রেখে দেই যা যা ইউজ করেছি। কম্পোনেন্ট যেটা, এটা আমাদের নাম লিখে যাবে না? অনেকগুলো প্রয়োজন হতে পারে, যেমন এটা একটা, তারপর হচ্ছে আরো আরো কিছু রকমের হতে পারে, যেমন স্টক টাইপের যেগুলো আছে, যেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ এই ধরনের যেগুলো আছে, সেটাকে আমরা হয়তো রাখি। হ্যাঁ বলেন, কি বলছিলেন স্যার? ওই যে আপনি যখন হেডলাইন গুলা, হেডার যেগুলো, এগুলোতে নাম লিখছেন 1 2, এটার মধ্যে কম্পোনেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। এই যে ডাবল ক্লিক করছি, তারপর হচ্ছে বাটন, অ্যাক্টিভ বাটন, হোভার বাটন, তারপর হচ্ছে স্টক, হ্যাঁ বাটন, গোস্ট বাটন, এগুলো আলাদা আলাদা করে নাম লিখে লিখে আমরা সেভ করে রাখি। ইভেন ভিডিও রাখলে ভিডিও রেখে দেওয়া যায়। আর এই যে কালার গুলো আছে, এখান থেকে ক্লিক করলে যে কালারটা সেভ হয়ে গেছে, দেখেছেন? দুইটা কালারই সেভ হয়েছে। তো যে কোনো সময় আমি কালারটাকে চাইলেই ইউজ করতে পারবো, যে কোনো সময় আমি যে কোনো জায়গাতে কালার দিতে চাইলে এটা দিতে চাচ্ছি, কালার হয়ে গেল কালার। স্যার এখানে কালার আমার তো পেস্ট করা যায়? এখানে জি, কালার কোড তো চেঞ্জ করা যাবে না, দিলাম, কিন্তু এখানে কোনো ইয়ে হবে না। এটা হচ্ছে নাম রিনেম করার জায়গা, বুঝেছে? করার জায়গা হচ্ছে রিনেম করতে পারবেন শুধু। আপনারা একটা মাস্টার কম্পোনেন্ট তৈরি করে এটা রিনেম করবেন।
ওই কালার গুলো তো সেট একটাই হয়ে যাবে, ব্র্যান্ড কালারে যা আছে সব এক কালার হয়ে যায়। কালার যা যা ইউজ করছে সব কালার গুলোকে পরবর্তীতে সেভ করে রাখে, যখনই প্রয়োজন হবে ওই কালারটাকে জাস্ট আপনার ক্লিক করলেই ওই কালারটা পেয়ে যাচ্ছে, সেম কালারটাকে আমরা চাইলে ইউজ করতে পারছি। তাহলে স্টাইল গাইডস বা অ্যাসেটস এর মধ্যে কি কি রাখা যায়? কালার রাখা যায়, টাইটেল গুলো টেক্সট গুলো রাখা যায়, আর হচ্ছে আমার পুরো কম্পোনেন্টটা রাখা যায়, তাই না? কম্পোনেন্ট বাটন গেল কই, আবার চেঞ্জ করে ফেলছি, পুরো কম্পোনেন্টটা রাখা যায়, বুঝতে পেরেছেন? কম্পোনেন্ট এই যে এই পুরো অংশটা। এখন এই জায়গাটাতে ধরেন ওই যে একটু আগে যে কার্ডটা তৈরি করলাম, কার্ডটা গেল কই? আচ্ছা আবার তৈরি করতে হবে। ধরেন এটা এই যে কমন কার্ড, এই যে একটা কমন কার্ড, এটা কিন্তু আমাদের কি করতে হবে যে হয়তো একবার তৈরি করবো, বারবার তৈরি করার কোনো প্রয়োজন নাই। আমরা একটা কাজ করি, স্ক্রিনশট নেই এটার। ধরেন আমি এটা রাখলাম। যেটা ওই যে রিপিট গ্রিডের যেটা একটা কাজ করলাম, এটার মেইন কাজ আসলে রিপিট গ্রিড দিয়ে হবে না, এটা কাজটা হবে হচ্ছে কম্পোনেন্ট স্টাইলে। কম্পোনেন্ট রাখলে আমাদের এটা সুবিধা হয়। to after effect, আচ্ছা এটা হচ্ছে আফটার ইফেক্ট। বেস্ট সেলার আছে না? আচ্ছা এই কালারটা রাখলাম, কালারটা যেমন এখানেও সেভ করে রাখতেছি ইউজ করার জন্য, আবার আমি কি করব এখানেও সেভ করে রাখলাম কালার, এবং এটা কিসের কালার দিয়েছি সেটাও আমি রেখে দেব, যাতে করে নেক্সট যখনই প্রয়োজন হয় ইউজ করতে পারি। এটা রাখলাম। গ্রুপ রাখি, এটা আফটার ইফেক্ট। আচ্ছা এটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা অটো লেআউট করছে। এখন এটারে এই পর্যন্ত নিয়ে আসতে কিন্তু প্যারা আছে, এটা আলাদা করে লিখতে হবে বুঝছেন। আর নয়তো ফ্রেমটাকে বাড়াতে হবে, কিন্তু ফ্রেম বাড়ালে তো এখান থেকে হবে না, মাঝখানে ঢুকাইছে, স্পেস বাড়াতে হবে বুঝছেন। এই কাজটা করতে হলে স্পেস বাড়াতে হবে, এটা কিন্তু স্পেস বাড়ানোটা কতটা, হ্যাঁ ওই যে বললাম স্পেস বাড়াতে হবে আর কি, মানে একভাবে না হলে তো আরেকভাবে হবেই। আচ্ছা তারপরে ধরেন এ কোর্স
কোর্স বাই কার্লোস। এটা কি জিনুক? জিনচুক। জেনচুক, জেনচুক নাম বেটা না? এলবারান নামও তো উচ্চারণ করলে দাঁত মাত ভাঙি যায়। দাঁত মাত ভাঙি যাচ্ছে। আচ্ছা দাঁত তো বুঝলাম ভাইয়া, মাত কোনটা? আচ্ছা, এটা কিন্তু ফন্টের কালার একটা, এটার ফন্টের কালার আর এটার ফন্টের কালার একরকম। সো এইটা হয়তো আমি টাইটেল ইউজ করেছি না, ধরুন এটা এগুলো ডিলিট করে দেই, হয়তো কার্ড টাইটেল বা কিছু এখন আমরা সেভ করে রাখতে পারবো আলাদা আলাদা করে। এখানে ক্লিক করলেই দেখি কার্ড টাইটেল, কোর্স কার্ড টাইটেল, হ্যাঁ। আর এটা হচ্ছে সাবটাইটেল, কোর্স বাই হচ্ছে কন্টেন্ট নেম বা ইনস্ট্রাক্টর নেম। আর আরেকটা আসছে, এটা হলো লার্ন আফটার effect from and master the leading motion graphics and post. স্ক্র্যাচ বানাম ভুল হয়েছে, TCH। আচ্ছা 14 এটার কালারটা হয়তো হালকা ইউজ করেছে আরো। এরপরে আমরা এগুলো ইউজ করে আমি হয়তো বাটনটা ইউজ করছি। কালার, এই কালারটা আমি যখন এখানে রাখতেছি আবার এখানেও রেখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ বাটন কালার, কারণ আমার পরবর্তীতে প্রয়োজন হলে আমি যাব কোথায়। এটা সাইলেন্ট করেন প্লিজ, মিউট করেন। কার অন করা? রবিন ভাই মিউট করেন। হলো আমি যে বলতেছি USD বোল্ড হবে। USD রাখলাম, আর এখানে কার্টের একটা আইকন লাগবে। আইকনটা কোথা থেকে নিয়ে হবে বলেন তো? হিরো আইকন। হ্যাঁ হিরো আইকন। কোনটা? ফিল যেটা এই আইকনটাকে আমি রেখে দিলাম, প্রয়োজন হবে, বুঝছে? আইকনটাকে রেখে দিলাম। আচ্ছা এই যে তাহলে এটা গ্রুপ করে নেই, যেটাকে Ctrl G,
হয়ে গেল মোটামুটি। আর বাকি জিনিসগুলো দরকার আছে, এগুলোকে আমরা নিলাম। এটা এটা কিন্তু আমার মাস্টার কার্ড, তাই না? মাস্টার মানে আমি এটাই কিন্তু হয়তো অনেক জায়গায় ইউজ করতে হবে আমার। তো একটা তৈরি করব আমরা, এরকম এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু এটা ইউজ করছে। এই স্টাইলের একটা, আবার এই স্টাইলের একটা, তারপর হচ্ছে যখন যে যে প্রয়োজন হচ্ছে সেই স্টাইলের কিন্তু একটা একটা করে তৈরি করে রাখছি। তৈরি করে রাখলে সুবিধা, এই যে এই পুরোটাকে ধরছি, পুরোটাকে ধরে আমি দেখেন কি করব, এটাকে কম্পোনেন্ট করে ফেলবো। কম্পোনেন্ট, মাস্টার কম্পোনেন্ট এটা। এই এই যে কম্পোনেন্ট হয়ে গেল, এবং আমি এটা হচ্ছে কাট রাখলাম মাস্টার কম্পোনেন্ট। তা আমি যখনই কাজ করব এর মধ্যে ডিজাইনে যখন প্রয়োজন হবে, এটাকে আমি হয়তো এখান থেকে টান দিয়ে নিয়ে ইউজ করতে পারবো। এই যে টান দিয়ে ইউজ করলাম। এই এটার ই গেল কই? ও এটা লক ছিল, সরি। এটা ব্যাকগ্রাউন্ডে লক করে রাখছিলাম, কন্ট্রোল এন প্রেস করলাম, হয়ে গেছে। এখন ব্যাকে গিয়েছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে আবার আসলাম। এই সো এই ব্যাপারটা কিন্তু আমি যখনই প্রয়োজন হবে আমি হয়তো একাধিকবার ইউজ করবো। এখন হয়তো আমরা এটাকে কি করবো, আবার রিপিট গ্রিডে হয়তো ইউজ করতে পারি, বা যেভাবে চাই রিপিট গ্রিডের মাধ্যমে কাজ করতে পারি। তাহলে আমাদের লাগবে যেখানেই লাগলো, যে পেজেই লাগলো, যখনই আমি ইউজ করলাম এখান থেকে টান দিয়ে নিয়ে ইউজ করলাম। আবার এই মাস্টার কম্পোনেন্টের কখনো যদি আমার মনে হয় যে এক জায়গাতে চেঞ্জ করব, এক জায়গাতে চেঞ্জ করলে সমস্ত জায়গাতে আমার চেঞ্জেস গুলো নিয়ে আসবে। মাস্টার কম্পোনেন্ট রাখতে হবে না? হ্যাঁ, মাস্টার কম্পোনেন্ট রাখলে কাজের সুবিধা হচ্ছে আপনার, এবং এটা চাই, এটা যখন আপনি আপনার পরে ধরেন ওই কোম্পানিতে কোনো একজন ডিজাইনার আসলো, হ্যাঁ, যে ডিজাইনার আসবে সে কিন্তু আবার এগুলো তৈরি করবে না, তাই না? তো তাকে যদি এই স্টাইল গাইডস গুলো দিয়ে দেওয়া হয়, সে এটা নিয়ে খুব সহজে তৈরি করতে পারবে, কাজ করতে পারবে। এই জন্য মাস্টার কম্পোনেন্ট গুলো প্রয়োজন হয়, যাতে করে আমার সবগুলো চেঞ্জ করার ক্ষেত্রে সুবিধা হয়। আমি যে কম্পোনেন্ট গুলো সেভ করছি এখানে বাম পাশে, এগুলো নতুন কোনো পেজ ক্রিয়েট করলে এগুলো থাকবে না স্যার? হয়তো একটা পেজ, না ওইটা অন্য পেজ তৈরি করলে, আরেকটা ডকুমেন্ট তৈরি করলে ওই ডকুমেন্টের জন্য আলাদা করে তৈরি করতে হবে। এটা তো এই পেজে থাকবে না, ওটার মধ্যে তো থাকবে না। এটা তো আপনার এই ডকুমেন্টের জন্য, মানে এই ডকুমেন্টে এই একটা ডকুমেন্টে তো একটা প্রজেক্ট করবেন হয়তো, তাই না? যতগুলো পেজ লাগুক ততগুলো পেজ একটা জায়গায় দিয়ে করবেন। স্যার ওই মাস্টার কম্পোনেন্টটা কি আমার পেজে ডকুমেন্টে বাইরে করতে হবে? এটা কোনো ইস্যুস না যে বাইরে না ভিতরে, এটার ব্যাপার না। এটা আমি তো সেভ করে রাখছি এখানে, না সেভ করে রাখলেই হলো। স্যার এখন যে মাস্টার কম্পোনেন্টটা যে ডিলিট হয়ে যায় এখান থেকে পেজ থেকে, আমি ওখান থেকে আবার নিয়ে আসতে ধরেন এটা পারবো? ডিলিট করে দিলাম এখান থেকে, তাতে কি হয়েছে? আমি কম্পোনেন্টে রাখছি না? জি স্যার। কিন্তু এখন কালার চেঞ্জ করবো কি হবে সেটা একটা বিষয়। কম্পোনেন্টে রাখলাম, ঠিক আছে, কম্পোনেন্ট ইউজ করলাম, এখন কালার চেঞ্জ করে কালার চেঞ্জ হবে না? এটা চেঞ্জ করলে তো এটা হবে না, কারণ এটা তো চাইল্ড, এটা তো মাস্টারের ভিতর থেকে বের হয়েছে, তাই না? এটা হচ্ছে মাস্টারের বাচ্চা, তো বাচ্চারা এডিট করলে কিন্তু এডিট হবে না। না, তাহলে এইটাকে মেইন এটা ইউজ করতেই হবে, তাই না? তো যদি এরকম এখান থেকে ডিলিট হয়ে যায় সমস্যা নাই, রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন এখানে একটা অপশন আছে এডিট মেইন কম্পোনেন্ট, দেখাচ্ছে? জি স্যার। ক্লিক করলাম, এই যে মেইন কম্পোনেন্ট এসে পড়ছে। ডিলিট করছিলাম কিন্তু চলে আসছে। জি স্যার। এই যে দেখেন এখন এটা ডিলিট করব, হইছে? বাচ্চা কাচ্চা সব চেঞ্জ। স্যার এটা কোথা থেকে আনলেন আবার একটু দেখেন। ওই যে আমি যে কোনো চাইল্ডের রাইট বাটন ক্লিক করলে এডিট মেইন কম্পোনেন্ট একটা অপশন আছে, শিফট কন্ট্রোল কে। ওকে স্যার। চাইল্ডটা থাকলে আবার হবে না? হ্যাঁ, চাইল্ড থাকতে হবে। স্যার আমি চাচ্ছিলাম যে এই ডিজাইনটা আমি নতুন কোনো প্রজেক্টে আবার মানে অ্যাড করব, সেক্ষেত্রে কি আমার এটা থাকবে না, না আবার এখান থেকে নিয়ে আসতে হবে আমাদের? হ্যাঁ, সেটা করা যেতে পারে। সেটা হচ্ছে যে লাইব্রেরিতে সেভ করে রাখা, পাবলিশ অ্যাজ এ লাইব্রেরি। বুঝছে? লাইব্রেরিতে সেভ করে রাখলে আপনি যে কোনো ডকুমেন্টে গেলে, এটা তো অ্যাডোবির সাইডে সেভ হয়ে থাকছে, পাবলিশ করে রাখলেন,
তখন আপনি যখনই যে কোনো ডকুমেন্টে কাজ করবেন, লাইব্রেরিতে গেলে আপনার লাইব্রেরিতে যেগুলো সেভ করা আছে সেগুলোকে আবার এখানে নিয়ে আসতে পারবেন। স্যার লাইব্রেরিতে এটা কতদিন থাকবে? এটা আপনার কাছে থাকবে, এটা লাইব্রেরিতে যেটা সেভ করে রাখছেন সেভটা থাকবে। কিছু জিনিস আমরা দেখা যায় একই জিনিস বারবার ইউজ করতে হয় ওয়েবসাইট গুলাতে, যার কারণে আমাদের বারবার তৈরি করতে হয় না, একটা থাকলে ওটা দিয়ে কাজ করা যায়। ক্লিয়ার? পারবো? জি স্যার। পারবো না? জি স্যার। আচ্ছা, এখানে স্টাক প্যাডিং এর কিছু বিষয় আছে, যদিও আজকে সময় পাবো না আমরা স্টাক প্যাডিং নিয়ে কাজ করতে, এটা নেক্সট ক্লাসে দেখাবো আমরা, এটা এখন প্রয়োজন হবে না, সমস্যা নাই। স্যার যদি নাকি একবার বন্ধ করে দেই, মানে পুরাইটাই একদিন অফ করে দেই, সেক্ষেত্রে আবার নতুন করে যখন ওপেন করব তখন কি কোম্পানি থেকে কি আবার এটা হ্যাঁ হ্যাঁ, এটি edit থাকবে করা না, না সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সম্ভব, ওই ডকুমেন্ট থেকে যাবে সবকিছু। এখানে আরো মজার মজার অনেক কিছু আছে, এগুলো নেক্সট ক্লাসগুলোতে সেভারাল টাইমে আলোচনা করব আমরা। হোভার করা বা হচ্ছে মেনে ইসে রাখা, হোভার বলতে যেমন আমি যখন মাউসটা এখানে রাখি যে কালারটা চেঞ্জ আসছে, এটাকে এই যে চেঞ্জেস কালারটাও আমাদের তৈরি করে দিতে হয় আমাদের। আচ্ছা, স্যার আমি ওই লেআউটের বিষয়ে আমি একটু কনফিউজ আছি, এটা আমি বুঝতেছি না। কোন লেআউট? ওই লেআউট যখন নিই তখন একটু ওই কলমের সাইজ দেখা যাচ্ছে কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি একটু কিসের লাস্টে সাইজ? ডকুমেন্টে যখন আমি লেআউট নেই, এই যে এটা কি বলে, লেআউট এই না যে লেআউট, অবজেক্টের কি? এই যে লেআউট, জি জি এখান থেকে যেটা করবেন তা হচ্ছে 12 রাখলেন, আর এক্ষেত্রে এদিকে দিবেন হচ্ছে 30, 30 দিলেন, আর এই পাশ থেকে ধরেন 135, শেষ হয়ে গেল, এনাফ। স্যার এরকম অনেক সময় দেই কিন্তু এটা হয় না, কারণ হবে হবে, এই যে এটাতে ক্লিক করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে কলাম উইথটা না ধরে ডিরেক্টলি এটাতে চেঞ্জ করেন আর এটাতে চেঞ্জ করেন, তাহলে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখে দিচ্ছি, প্লাগইনস এর বিষয়টা। প্লাগইনস আছে আমাদের এখানে, দেখেন এই জায়গাতে এগুলো হচ্ছে অ্যাসেটস রাখলাম আমি কাজ করতে গেলে, এগুলো লাগে আমার, যা আছে বাটন সার্চ বার থেকে শুরু করে অনেক কিছু আমি অ্যাসেটস হিসেবে রেখে দিই, যাতে করে যখনই প্রয়োজন হয় আমি টান দিয়ে ইউজ করতে পারি। এরপরে এখানে একটা অপশন আছে লেয়ার, যদিও লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে, লেয়ার গ্রুপ করা কিভাবে করে সবকিছু দেখাবো আমি, এটা পরে দেখাচ্ছি, আগে প্লাগইনসে যাই। প্লাগইনস মেইনলি যেটা হয় যে কানেকশন তৈরি করা, লাইক এই সমস্ত আমরা যে ওয়েবসাইট এইগুলো ইউজ করি, অ্যাপস গুলো ইউজ করি, সফটওয়্যার গুলো, এই সফটওয়্যার গুলোর সাথে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার বা থার্ড পার্টি ওয়েব অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি ওয়েবসাইটকে কানেক্ট করে রাখা যায়। তাতে করে যে সুবিধাটা হয় তা হচ্ছে যে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে তাদের রিসোর্স গুলো নিয়ে আসতে হয় না, আমি ডিরেক্টলি এই সফটওয়্যারের মধ্যে থাকা অবস্থাতেই তাদেরকে পপ আপ করে নিয়ে কাজ করতে পারি। সুবিধাটা কেমন? এটার সুবিধাটা হচ্ছে যেমন ধরেন আমি এই বাটনের ক্ষেত্রে বাটনের আগে হয়তো কিছু একটা আইকন ইউজ করতে চাচ্ছি, এটা হয়তো বা ড্রপ ডাউন কিছু টাইপের কিছু একটা ইউজ করতে চাচ্ছি, ড্রপ ডাউন, এটা আইকন সাধারণত হয়। প্লাগইনস, অনেক প্লাগইনস পাওয়া যায়, ফিগমা বলেন, এক্সডি বলেন, সব জায়গাতে প্লাগইনস আছে, এই যে প্লাগইনস আছে, প্লাগইনসে যখনই যাচ্ছেন তখন এখানে প্লাস চিহ্ন আসবে, এই প্লাসে ক্লিক করলে সাথে সাথে আমাদের যে ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল করেছি ক্রিয়েটিভ ক্লাউডটা ওপেন হয়ে যাবে এবং এখানে ডিরেক্টলি ক্লাউডের পেজে মানে মার্কেট প্লেসের পেজে চলে আসবে। প্লাগইনস আমার যেটা লাগে সেটা আমি সার্চ করতে পারি, সার্চ করে ওইটাকে ইনস্টল করে নিতে পারি, অথবা সার্চ না করলে অল প্লাগইনসে গেলে যে বাম পাশে দেখছি অল প্লাগইনস, ভালো ভালো যে প্লাগইনস গুলো যেটা ইচ্ছা ইউজ করতে ইচ্ছা করে এটাকে জাস্ট আপনারা যেটা করবেন তা হচ্ছে ইনস্টল করতে হবে। যেমন আমার এই যে ইনস্টল আচ্ছা, ইনস্টল করা, গেট, তারপরে হলো গেট 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 গেট, এরকম অনেকগুলো ফ্রি, কিন্তু এগুলো জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ধরেন হচ্ছে বিহেন্স কে আমি ইনস্টল করতে যাচ্ছি, গেট, ওকে ওকে দিচ্ছি, অ্যাক্সেস দিলাম, প্লাগইন ইনস্টল হয়ে যাচ্ছে, অ্যাক্সেস দিলাম, দ্যাটস মিন আমার বিহেন্স এর সাথে আমার এক্সডির
দিয়ে দিলাম, লিংক করে দিলাম, তাকে পারমিশন দিয়ে দিলাম। সো আমি চাইলে ডিরেক্টলি এখন বিহেন্সের মধ্যে আপলোড করতে পারবো। হ্যাঁ, এই কাজ করার পর বিহেন্সে আপলোড করে দিতে পারবো, ডিরেক্ট আপলোড করে দিতে পারবো। এরকম অনেক কিছুই কিন্তু প্লাগইনস আমার দেখা যায় ইনস্টল করা আছে। কি কি প্লাগইনস? যেমন আইকন ফর ডিজাইন, ইউআই ফেসেস, লর্ম ইপসাম, ওয়েব এক্সপোর্টস, আন্ড্রো, এনিমা, এরকম অনেক কিছু আমার ই করা আছে। লাইক আপডেট করছি, আপডেট আসছে, আপডেটটা দিয়ে দিলাম, আপডেট চলে আসলো। ক্যালেন্ডার প্রয়োজন হলে ক্যালেন্ডারটাকে আমি এখান থেকে নিতে পারছি। সুবিধাটা কি দিচ্ছে আমাকে দেখেন, এই যে আমি যেগুলো ইনস্টল করবো, ইনস্টল নিয়ে এখানে চলে আসে, যে বিহেন্স চলে আসছে। আমি ধরেন এখানে একটা আইকন লাগবে, আমি আইকন ফর ডিজাইনে গেলাম, আইকন ফর ডিজাইনে গিয়ে এখানে সার্চ করলাম, লাগবে হচ্ছে ড্রপ ডাউন লিখতে হয় না, অটোমেটিকলি আমাকে সার্চ করে সব দেখাচ্ছে যে ড্রপ ডাউনের আইকন গুলো, তোমার এতগুলো আইকন পাইছি আমরা। ড্রপ বক্স থেকে শুরু করে অনেক কিছুই আসছে। কিন্তু কারণ আমার পছন্দ বা প্রয়োজন ধরেন এটাকে টান দিয়ে জাস্ট নিয়ে আসলাম। টান দিয়ে না আসলে তাহলে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আইকনটা চলে আসছে এই জায়গাতে, এবং এটা কিন্তু ফুল এডিটেবল। হ্যাঁ, ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সাইডে নিয়ে আসছি, এবার এটাকে একসাথে রাখছি নাকি। আচ্ছা, এইটা ফুল এডিটেবল, আমরা চাইলে এটা এড করতে পারবো, সবকিছু করতে পারবো, এটা সাইজটাকে ঠিক করতে পারবো, নিজের মতো করে কাজ করতে পারবো, যা যা চাই সেই সবকিছু এখানে করা সম্ভব। বুঝা গেল বিষয়টা? বুঝতে পেরেছেন? তো এইখানে যেমন এই বাটনটা নিলাম, এরকম সব ধরনের বাটন বা আইকন যা কিছু চাই আমরা ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে। চলে আসছে, এটা ওকে এডিটেবল সবকিছু। এটা সিলেক্ট করে নাই, কোন জায়গায় আসবে, এই জন্য এরকম ওইদিকে চলে গেছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এটাকে সিলেক্ট করে দেওয়া যায়, এখানে আসবে? হ্যাঁ, এই যে ক্লিক করলাম, চলে আসলো। তো এইভাবে আমরা চাইলে এই প্লাগইনস গুলো ইউজ করতে পারি। এখন দেখেন শুধু প্লাগইনস এগুলোর না, আর অনেক কিছুর প্লাগইনস আছে। আমি ধরেন প্লাগইনসে যাই, যেমন আন্ড্রো আছে, আন্ড্রোতে যাই। আন্ড্রো হচ্ছে আপনার এই কালার ইলাস্ট্রেশন নেওয়ার জন্য। ইলাস্ট্রেশন আছে এখানে, চমৎকার চমৎকার ইলাস্ট্রেশন গুলো পাওয়া যায় ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কপিরাইট ফ্রি। আর এখানে ক্লিক করেছি, আমি ধরেন সার্চ করলাম ফুড রিলেটেড কোন একটা ইলাস্ট্রেশন চাচ্ছি আমি, ফুডে ক্লিক করলাম, নানান রকমের ফুড টাইপের আসছে। আমার পছন্দ হলো হচ্ছে এটা, আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেছে। এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, চলে আসছে, দেখেন চলে আসছে। জি স্যার। এটা কিন্তু ভেক্টর, ডাবল ক্লিক করে আমি চাইলেই কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। এটা হচ্ছে আন্ড্রো, এরকম অনেক ইলাস্ট্রেশনের আছে। আবার ধরেন হচ্ছে এই পিক্সেলস আছে আমার। হ্যাঁ, ওই যে ছবি প্রয়োজন হলে, ধরেন আমি একটা জায়গায় ছবি প্রয়োজন হবে, আমি শেপ ডিজাইন করছি, এখন শেপ গুলোতে ছবি প্রয়োজন হবে। আমরা তো আনস্প্লেশে যাই বা বিভিন্ন ওয়েবসাইটে যাই ছবি নেওয়ার জন্য, ওদিকে কোনো জায়গায় যাওয়া লাগবে না, যে ক্লিক করবেন, পিক্সেলসে যাবেন, কি ছবি লাগবে, ধরেন আমি লিখলাম কর্পোরেট ছবি, সব কর্পোরেট ছবিগুলো চলে আসবে, নানান রকমের কর্পোরেট ইমেজ গুলো আসছে, নেক্সটে দিতে পারবো, সব আসলো, ক্লিক করলাম। নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কতটুকু নেবে, এই যে চলে আসছে। আমার যদি বলি ফুড রিলেটেড আসবে অনেক, ধরলাম, ক্লিক করলাম, এটা চলে আসবে। তাহলে আমাকে ওই ওয়েবসাইটে গিয়ে এটাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। অনেক সময় বাঁচবে এগুলা দ্বারা, অনেক সময় বাঁচে, অনেক প্লাগইনস ইউজ করলে হচ্ছে সময়টা বাঁচে, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। এডিবি এক্সডি থেকে অনেক ফ্রি পাওয়া যাচ্ছে অন্যগুলো থেকে। স্যার, এই যে মানুষটা দিছেন, মানুষটার ব্যাকগ্রাউন্ডটা কি ওই ট্রান্সপারেন্টের মাধ্যমে কিছু করা যায় না? না, ব্যাকগ্রাউন্ড তো ওর আছে, সেজন্য ব্যাকগ্রাউন্ডের এডিটিং করতে পারবে না, ওটা ফটোশপে হয়তো করতে হয়, বা পিএনজি ছবি নিয়ে আসতে হবে আপনাকে। আমার ওইটাই প্রবলেম, যে পিএনজি যেটা আর কি, ওইটা দিয়ে আমি কিছুই করতে পারতেছি না, ওটা আসার পর সাদা হয়ে বসে আছে।
পিএনজি ছবি আলাদা করে ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড যেটার মধ্যে আছে সেটা ব্যাকগ্রাউন্ড থেকে থাকবে। রিমুভ বিজি নামক ওয়েবসাইট আছে, সেখান থেকে পিএনজি করে ফেলা যায়। আচ্ছা, এই যে স্ল্যাক অ্যাড করে রাখা যাচ্ছে, তারপর হচ্ছে ইউজার প্রোফাইল টাইপের কিছু, ইউজার প্রোফাইল, লর্ম ইপসান যেগুলো আমরা টেক্সট ifsam.com থেকে নিয়ে আসি, সেটা ম্যাপ আমরা বিভিন্ন সময় অ্যাপস বা স্যার এটা ওয়েবসাইটের একটু মধ্যে দেখেন ম্যাপস ইউজ এগুলো করি, কিভাবে অ্যাড করা লাগে, ম্যাপস এর মধ্যে। প্লাগইনস হ্যাঁ কি আবার একটু দেখেন প্লাগইনস গুলো এগুলো কিভাবে অ্যাড করলেন। এই যে জাস্ট প্লাসে প্রেস করেছি, আমার মার্কেট প্লেস, এখানে অল প্লাগইনস আছে, অল প্লাগইনস এর মধ্যে যা যেটা যেটা আমার প্রয়োজন সেটা জাস্ট ইনস্টল করেছি অথবা গেট দিয়েছি। বুঝে গেল? জি এই যে এখানে দেখেন চার্ট আছে, র্যান্ডম সাইজ, ফ্যান্সি ম্যাপস, বিভিন্ন রকমের ম্যাপস আছে। বিজি চার্ট দেখি, বিজি চার্ট কি? শেপ, একটা শেপ তৈরি করতে বলতেছে আমাকে। এই গ্রেট চার্ট দেখেছেন, চলে আসছে চার্ট। এক একটা স্টাইলের আছে, স্টাইল চেঞ্জ করা যাবে চাইলে। তারপরে আবার ক্যালেন্ডার, ক্যালেন্ডার লাগলে ক্যালেন্ডারে যে মানডে টু সানডে কোনটা স্টার্ট ডে কোনটা এন্ডিং ডেট, কোন মাসেরটা করব এগুলো দিচ্ছি সব। তারপর মেক ক্যালেন্ডার। আচ্ছা, সিলেক্ট অ্যান আর্টবোর্ড অ্যান্ড অবজেক্ট এট দ্য ডিরেক্ট দ্য আর্টবোর্ড এক্সিকিউটিভ ডিরেক্টরি গ্রুপ। আর্টবোর্ড সিলেক্ট করতে বললো কেন? যে চলে আসছে ক্যালেন্ডার, তো ক্যালেন্ডার আমার আর তৈরি করতে হলো না। এখানে স্যার 12 মান্থেরই করা যাবে? সব মাসই করতে পারবেন, এখানে যে ক্লিক করলে তো এক একটা মাস পাওয়া যাবে। ডিজাইনে তার 12 মাস দেওয়া যায় না, কিন্তু এক মাসই রাখতে হয়, তো এখান থেকে সব মাসই পাবেন। এই যে বুঝছে? স্যার আমি তো চাচ্ছি 12 মাসে দিতাম, তাহলে কি আমাকে 12 বারই এটা কি করতে হবে? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাই? আবার ক্যালেন্ডারের ভাষা দেখেন, বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজের আছে, কতগুলো ল্যাঙ্গুয়েজ এড করা আছে, বাংলা নাই। আমরা এখনো এরকম ডিজিটাল হতে পারি নাই। আমাদের লিস্ট আসতে অনেক দেরি আছে। এই তো অনেক কিছু দেখালাম আজকে। স্যার অনেক কিছু গেলেন, এগুলো মনে থাকবে না, ঠিক আসল কথা। মনে থাকতে হবে, অবশ্যই কাজ করতে হবে। আর বাসার কাজ আজকে হলো ল্যান্ডিং পেজ তৈরি করা। ল্যান্ডিং পেজ বলতে হচ্ছে ড্রিবলে যাবেন, হিরো এরিয়া যেটা বলা হয়। হিরো সেকশন বলতে যেটা বোঝায় তা হচ্ছে এই যে শুধু এই একটা ওয়েবসাইট ওপেন করার সাথেই যে ব্যানারের এরিয়াটা দেখা যায় না, এটাকে বলা হয় হিরো এরিয়া। হ্যাঁ, ল্যান্ডিং পেজের হিরো এরিয়া। তো এই হিরো এরিয়া তৈরি করবেন 5টা। কয়টা? 5টা। এই যে ট্রিপলে আসলে পাবেন, এটা আছে, এই আছে, এই আছে, এতটুকু অংশ আছে, যে কোনো ওয়েবসাইটে শুধু অতটুকু তৈরি করলেই হবে। হ্যাঁ, হিরো এরিয়া লিখলে আসবে কি? শুধুমাত্র অতটুকু অংশ। হ্যাঁ, এর বেশি করা দরকার নাই। কতটুকু স্যার একবার একটু এই যে আমার হিরো এরিয়াটা, মেনু বার, তারপর হচ্ছে এই সমস্ত একটু অংশ, ব্যানার পার্টটা, ব্যানার পার্ট পুরো ফুল ডিজাইন করা দরকার নেই, ব্যানার পার্টটা করবেন শুধু। মোট 5টা করতে হবে, এবং এটা এগুলো নরমালি স্যার গুগলে আমরা সার্চ করে ক্লাসরুমে যে হোমওয়ার্ক গুলো দিলাম এগুলো যে একটু চেক করতে, আমাদের এগুলো পাবলিশ হয়েছে কিনা তাহলে ভালো। চেক করব, আমি চেক করব এগুলো পরে, রেজাল্ট পেয়ে যাবেন। স্যার আজকে কি নাম আচ্ছা, রাখবেন না ফেসবুকে অ্যাড দিব? এটা হচ্ছে অনেক হিরোয়ের আছে, একটা ক্লিক করলে দেখবেন অনেক আসছে। হ্যাঁ, অনেক আসছে, এইগুলা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই রাখছি। স্যার আমার ফেসবুকে দিয়ে দিব।
হ্যালো, জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি স্ক্রিন শেয়ার করছি। কিভাবে স্ক্রিন শেয়ার করে? হ্যালো স্যার, স্ক্রিন শেয়ারটা কি অফ করে দিয়েছেন? না, স্ক্রিন শেয়ার আপনি করতে পারবেন। শেয়ার স্ক্রিন লেখা আছে দেখেন। আমার উপরে এটা চলে গেছে। স্যার অ্যাটেন্ডেন্সটা কি ওই যে আগের মতোই গ্রুপে পোস্ট করে দিবেন? হ্যাঁ, আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। স্যার আর আচ্ছা, ঠিক আছে, ল্যান্ডিং স্যার। পেজটা ওইটা কি স্যার কবে স্যার জমা দিয়ে স্যার? নেক্সট ক্লাসের আগে গুগল ক্লাসে দিয়ে দিবেন নাকি?